ট্রায়াল ব্যালেন্সটার লিমিটেশন মানে হলো কি মানে সীমাবদ্ধতা। ট্রায়াল ব্যালেন্সের সীমাবদ্ধতা বা লিমিটেশনটা কি? অনেক সময় কোশ্চেনে আসে, হোয়াট আর দি লিমিটেশন অফ এ ট্রায়াল ব্যালেন্স। আমরা এখানে বলেছি যে বোথ সাইড সমান হবে, সমস্ত ডেবিট গুলো আছে, ক্রেডিট গুলো আছে, এখানে আমরা কোনো ভুল দেখতেছি না, কিন্তু তারপরও এর অনেকগুলোই লিমিটেশন আছে। সেই লিমিটেশন গুলো কি আমরা বলার চেষ্টা করেছি। এ ট্রায়াল ব্যালেন্স ডাজ নট প্রুভ দ্যাট, একটা ট্রায়াল ব্যালেন্স প্রমাণ করে না যে অল ট্রানজাকশনস হ্যাভ বিন রেকর্ডেড, যে সমস্ত ট্রানজাকশন গুলো রেকর্ড হয়েছে, সেটা প্রমাণ করে না। ধরুন এখানে স্যালারি আছে, এমনও হতে পারে যে আমার স্যালারি কিছু বাকি পড়ে গেছে, অথবা ধরুন এখানে রেন্ট এক্সপেন্সেস আছে, ধরুন কোনো একটা খরচ ভুলে আমি এখানে এন্ট্রি করি নাই, জার্নালই করি নাই, জার্নাল যেহেতু করি নাই কাজে আমার ট্রায়াল ব্যালেন্সে আসে নাই। ট্রায়াল ব্যালেন্স ইজ এ রেজাল্ট অফ, ইজ এ সামারি অফ আওয়ার ট্রানজাকশনস অর আওয়ার জার্নাল। আমরা যেগুলো জার্নাল করি বা এন্ট্রি করি তার একটা সামারি হলো কিন্তু ট্রায়াল ব্যালেন্স। যোগ বিয়োগ করার পরে যে ফিগারটা, দ্যাট ইজ কল্ড ট্রায়াল ব্যালেন্স। সো যদি আমি যদি কখনো কোনো ট্রানজাকশন এন্ট্রি না করি, জার্নাল না করি, তাহলে কিন্তু আমার এই ট্রায়াল ব্যালেন্সে আসলো না, কিন্তু আমার দুই সাইড মিলে যাবে। সেটাই বলেছি যে অল, এটা প্রমাণ করে না যে অল ট্রানজাকশনস হ্যাভ বিন রেকর্ডেড, যে সমস্ত ট্রানজাকশন গুলোই রেকর্ড করা হয়েছে, এটা প্রমাণ করে না। অথবা দ্যাট দি লেজার ইজ কারেক্ট, আমরা বলতে পারবো না আমরা লেজার কাকে বলে। আমরা দেখে আসছি যে কতগুলো অ্যাকাউন্টকে একত্রে লেজার বলে। যেমন আমরা যদি এইগুলোর সমস্ত লেজার আমরা খুঁজি, তাহলে এগুলো সমস্ত লেজার অ্যাকাউন্ট গুলো পাবো জেনারেল লেজারে। এবং এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, এর ডিটেলসটা পাবো আমি সাবসিডিয়ারিতে। এই যে অ্যাকাউন্টস পেয়াবেল, এর ডিটেলসটা পাবো আমি সাবসিডিয়ারিতে। সো দ্যাট আমরা যদি কোনো লেজার দেখি বা খুঁজি, সেখানে বলা আছে যে দ্যাট দি লেজার ইজ কারেক্ট। লেজারটা যে কারেক্ট তা বলা যাবে না, কারণ আমার লেজারে যেই ভুলটা হয়েছে সেই ভুলের এফেক্টটাই কিন্তু আমার ট্রায়াল ব্যালেন্সে এসেছে। কাজে ট্রায়াল ব্যালেন্স যদি ভুল হওয়ার পরেও মিলে যায়, তাহলে আমি বলতে পারবো না যে আমার লেজারটা অ্যাকুরেট আছে। নাম্বার 3, numerous errors may exist in a trial balance and it may be agree with errors. বলছে যে অনেক অসংখ্য ভুল থাকতে পারে, নিউমারাস মানে অসংখ্য, বহু, অনেক ভুল থাকতে পারে। মে এক্সিস্ট ইন এ ট্রায়াল ব্যালেন্স, একটা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে অসংখ্য ভুল থাকতে পারে, তারপরও ইট মে বি এগ্রি উইথ এরর্স, তারপরও দুটো সাইড এরা মিলে যেতে পারে, এগ্রি করতে পারে। কি রকমের? যদি সেই ভুলগুলো কি হতে পারে সেটা আমরা বলছি যে ট্রানজাকশন ইজ নট জার্নালাইজ, একটা ট্রানজাকশন জার্নালাইজই করা হয়নি, জার্নাল করা হয়নি, তাহলে মিলে যাবে। বলছি এ কারেক্ট জার্নাল এন্ট্রি ইজ নট পোস্টেড। ধরুন একটা আপনি জার্নাল করেছেন অথবা রেকর্ড করেছেন, বাট ইজ নট পোস্টেড, কিন্তু আপনি লেজারে পোস্টিং করেননি। দ্যাট মিনস লেজারে যদি আপনি পোস্টিং না করেন, তাহলে ওই লেজারের ডেবিট পাশও আসেনি, ক্রেডিট পাশও আসেনি। আপনি যদি এই ক্যাশের দিক তাকান, একটা এন্ট্রি আপনি করেছেন, বাট সেই এন্ট্রিটা আপনি লেজারে পোস্টিং দেননি ভুলে, তাহলে এই ব্যালেন্সটা এখানে 25,000-ই থেকে যাবে। যদি পোস্টিং দিতেন সেই ক্ষেত্রে হয়তো এটা 30,000 হয়ে যেত, বা ওই ফিগারটা 100টা বেড়ে যেত বা কমে যেত। কিন্তু এমনই একটা এন্ট্রি করেছেন বাট লেজারে পোস্টিং দেননি, তাহলে আপনার ট্রায়াল ব্যালেন্সটা মিলে যাবে, কারণ লেজারের আগের ফিগারটাই রয়ে গেছে। সেই জন্যই বলেছে যে কারেক্ট জার্নাল এন্ট্রি ইজ নট পোস্টেড, পোস্টিং দেওয়া হয়নি। যদি পোস্টিং দেওয়া না হয় তাহলে মিলে যাবে। তারপর বলেছে জার্নাল এন্ট্রি ইজ পোস্টেড টুয়াইস, একটা জার্নাল এন্ট্রি 2বার পোস্টিং দিয়েছেন। ধরুন এখানে আপনার সেলস আছে, সেলসটা 2বার পোস্টিং দিয়েছেন, তার মানে কি যদি 2বার পোস্টিং দিয়ে থাকেন তাহলে এখানে 20,000 আছে, হয়তো 5,000 টাকার একটা ফিগার 2বার পোস্টিং দিয়েছেন, দ্যাট মিনস এখানে 5,000 টাকা এক্সচেঞ্জ আছে, হবে একবার, সেখানে দিয়েছেন 2বার, কাজে এই 20,000 টাকার ভিতরে 5,000 টাকার এন্ট্রি একটা ওভার আছে, বেশি আছে। ঠিক তদ্রুপ যেহেতু আপনি সেলসে এন্ট্রি করেছেন ক্রেডিট, সো দ্যাট আপনি ক্যাশও হয়তো সেই ভুলটাই আছে, কারণ ধরুন আপনি ক্যাশে সেল হয়েছে
ইন দ্যাট কেস ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে ক্যাশেও এখানে 5,000 টাকা বৃদ্ধি আছে। তাহলে কোনো এন্ট্রি যদি আমি ভুলে দুবার করি, তার ডেবিটও দুবার হবে, তার ক্রেডিটও দুবার হবে, কাজে সেক্ষেত্রে ব্যালেন্স শিট মিলে যাবে। সেই কথাটা এখানে বলার চেষ্টা করেছি যে জার্নাল এন্ট্রি ইজ পোস্টেড টুয়াইস, একটা জার্নাল এন্ট্রি দুইবারও পোস্টিং হতে পারে, তাহলেও আপনার ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। তারপর বলছি যে ইনকারেক্ট অ্যাকাউন্টস আর ইউজড ইন জার্নালাইজিং আর পোস্টিং। আপনি একটা জার্নাল যখন করেছেন বা যখন এন্ট্রি করেছেন, তখন আপনি ইনকারেক্ট অ্যাকাউন্ট অর্থাৎ ভুল অ্যাকাউন্টকে এন্ট্রি করেছেন। সে যদি আমি ট্রায়াল ব্যালেন্সে যাই, এখানে হওয়ার কথা ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। আপনি যদি ভুলে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করেন, তাহলে কিন্তু ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, কারণ সেলসে তখন ডেবিট পাশেও ফিগারটা আসবে, ক্যাশে তখন কমে যাবে। সো দ্যাট আপনি ভুল এন্ট্রি করলেও সেটা ভুল সাইডে বা ভুল ডেবিট হোক বা ক্রেডিট হোক, যেটাই করেন না কেন, কিন্তু আপনার ট্রায়াল ব্যালেন্সটা মিলে যাবে। বেতন, স্যালারি, আপনি স্যালারি সবসময় ডেবিট হয়, আপনি ক্রেডিট করেছেন ভুলে, অথবা এমন হতে পারে যে হওয়ার কথা ছিল সেলস ক্রেডিট, কিন্তু আপনি সেলসকে ক্রেডিট না করে আপনি করেছেন, ধরুন আপনি অ্যাকাউন্টস পেয়েবল কে ক্রেডিট করেছেন, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেল, সেলসটা কমে গেল। অন্যদিকে আপনার ক্যাশটা সে বেড়ে গেল। সো দ্যাট দুই সাইডই আপনার মিলে যাবে সেই ক্ষেত্রে। এই জন্যই আমরা এখানে বলেছি যে ইনকারেক্ট অ্যাকাউন্টস আর ইউজড ইন জার্নালাইজিং আর পোস্টিং। যদি একটা ইনকারেক্ট অ্যাকাউন্টস আপনি ইউজও করেন এবং সেটা আপনি সেইভাবে যদি রেকর্ড করেন এবং পোস্টিং দেন লেজারে, তাহলে আপনার ট্রায়াল ব্যালেন্সটা মিলে যাবে। নাম্বার 5, আমরা বলেছি যে অফসেটিং এরর্স আর মেড ইন রেকর্ডিং দি অ্যামাউন্ট অফ এ ট্রানজাকশন। ইন আদার ওয়ার্ডস, as long as equal debits and credits are posted, even to the wrong account or in the wrong amount, the total debit will equal the total credit. যদি এমন কোনো হয় এন্ট্রি যেটা অফসেটিং মানে হলো আপনি যত টাকা অ্যামাউন্ট যদি হয়, যত টাকা আপনি ডেবিট ভুল করেছেন, ঠিক আরেকটা জার্নালে গিয়ে ঠিক ততটুকু টাকা আপনি ক্রেডিট ভুল করেছেন, সো দ্যাট সেই ক্ষেত্রেও ট্রায়াল ব্যালেন্সটা মিলে যাবে। দ্যাট ইজ কল্ড অফসেটিং, অর্থাৎ একটা ভুল আরেকটা ভুলের মাধ্যমে অফসেট হয়ে যাওয়া, সেটাকে বলা হয় অফসেটিং এরর্স। আপনি একটা ডেবিট করছেন ভুলে, ঠিক আরেক জায়গায় গিয়া আরেকটা ক্রেডিট করেছেন ভুলে, তাহলে ডেবিট যেমনি ভুল করছেন ক্রেডিটও তেমনি ভুল করছেন, দুইটাই তখন অফসেটিং হয়ে যাবে, দুইটাই তখন ইকুয়াল হয়ে যাবে। অথবা আপনার রং অ্যাকাউন্ট নম্বর ভুল করেছেন, আপনি সেলসকে ক্রেডিট করার কথা ছিল, না করে আপনি পেয়াবেলকে ক্রেডিট করেছেন, তখনও মিলে যাবে। অথবা ইন রং অ্যামাউন্টও ভুল করেছেন, সেক্ষেত্রেও আপনার ট্রায়াল ব্যালেন্সটা মিলে যাবে। সো দ্যাট আমরা এখানে দেখলাম যে অনেকগুলো ভুল থাকলেও আপনার ট্রায়াল ব্যালেন্স মিলে যেতে পারে। সেই জন্য আমরা বলছি যে ট্রায়াল ব্যালেন্স ডাজ নট প্রুভ দ্যাট, সে প্রমাণ করে না যে সে অ্যাকুরেট, সে তার ভিতর কোনো ভুল নাই, অথবা সে তার যে লেজার থেকে সে এসেছে লেজারটা কারেক্ট আছে। সো আপনাকে হয়তো এরকমের কোশ্চেন নাও আসতে পারে, হয়তো ঘুরে অন্য রকমের আসতে পারে, যে একটা ট্রায়াল ব্যালেন্স আপনাকে দিয়ে দিল, ছোট্ট করে প্রশ্ন করলো, ইজ দি ট্রায়াল ব্যালেন্স কারেক্ট? আপনি দেখলেন যে এর বোথ সাইড ইজ ইকুয়াল, আপনার তো স্বাভাবিকভাবে বলবেন যে না, হ্যাঁ এটা কারেক্ট আছে, কারণ আপনি এই সাইডে যোগ করে দেখলেন 1 লাখ, এই সাইডে যোগ করে দেখলেন 1 লাখ, আপনি সহজভাবে উত্তর দিলেন না ট্রায়াল ব্যালেন্স ঠিক আছে। কিন্তু না, আপনার কাছে জানতে চেয়েছে ঠিক নাই, কারণ অনেক কি কারণে ঠিক নেই সেগুলো এই কারণগুলো আমরা উল্লেখ করলাম। সেভাবে আপনারা এই কারণগুলো তখন বলবেন যে এই কারণে ইজ মেবি রং ট্রায়াল ব্যালেন্স, এটা একটা রং ট্রায়াল ব্যালেন্স হতে পারে। ক্লিয়ার সবাই? সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? ওকে, যারা নন কমার্স তারা বুঝেছেন? স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। লাইক কোন একটা এন্ট্রি যে আপনি যে বললেন যে এটা দিয়ে জিজ্ঞেস করবে, সো পুরোটা এক্সপ্লেইন করব নাকি হচ্ছে কোন একটা এন্ট্রি মিস্টেক আছে সেইটা কোন টপিকের মধ্যে যায়, জাস্ট ওইটা এক্সপ্লেইন? জি, আবার বলেন তো, বুঝতে পারিনি আমি।
যেমন এখানে সেলস Trial. ডেবিট না হয়ে ক্রেডিট হলো, যে এরকম একটা Trial. কার্ড যেন সবাই একটু কাইন্ডলি যদি মিউট করে নেন তাহলে কথাগুলো শোনা যেত। স্যার যদি মানে ট্রায়াল ব্যালেন্স জি বলেন আবার, আপনি ই করে নেন। হলো, জি বলেন। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। স্যার যদি যখন আমরা অ্যানসারটা করব তখন কি পুরোটা এক্সপ্লেইন করব যে কি কি কারণে এটা রং, পুরোটা এক্সপ্লেইন করব না না নাকি পুরা না 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 পুরা এক্সপ্লেন করবেন না, আপনি এইভাবে এই সংক্ষেপে যে বলবেন। এন্ট্রি গুলো ভুল আছে? হ্যাঁ হ্যাঁ আপনি বলবেন যে অল ট্রানজাকশন হ্যাভ বিন রেকর্ডেড, ইটস নট প্রুভড। এটা যদিও আমার বলবেন যে দেয়ার ট্রানজাকশনটা যদিও দেখা যাচ্ছে বোথ সাইড আর ইকুয়াল, বাট এছাড়াও এই এই ট্রায়াল মধ্যে আরো এই ধরনের ভুলগুলো থাকতে পারে। সংক্ষেপে প্রতিটা সংক্ষেপে লিখবেন যে কারণে আমরা বুঝতে পারতেছি না যে ইট ইজ দি কারেক্ট অর নট, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দেখে যে এটা কারেক্ট, তাই না? আপাত দৃষ্টিতে অ্যাট এ গ্ল্যান্স দেখলে মনে হয় যে না এটা ঠিক আছে, বাট ভিতরে যদি আমি যাই বা পরবর্তী সময়ে হয়তো বুঝতে পারবো যে আসলে ঠিক নাই। কি কারণে ঠিক নাই? দিজ আর দি কজেস, সো দ্যাট আপনি মানে আপনি ইউ রাইট দি শর্ট পয়েন্ট, আপনি শুধু পয়েন্ট গুলো লিখে গেলেই হবে। তার মানে মেবি রং অর রাইট লিখে দেন হচ্ছে কেন রং, তখন আমরা এক্সপ্লেনেশনটা দিব। রাইট। everyone clear? ওকে, আমরা নতুন কোশ্চেন ছিল। জি বলেন। স্যার যখন ট্রায়াল ব্যালেন্সের টেবিলটা দেওয়া হবে, টেবিলের মাঝখানে লাইক সেলস ক্রেডিট হবে অলওয়েজ, এটা আমি জানি। তো সেলস যদি ডেবিট দেয়, ইট সিমস এটা সমস্যা, মানে ভুল আছে। তো আমি কি ওটা মেনশন করে দেন এক্সপ্লেন করব নাকি আমি ওভারঅল এক্সপ্লেন করব? হ্যাঁ আপনি যদি দেখেন যে সেলসটা ডেবিট পাশে দেবার পরেও আপনার আছে ট্রায়াল ব্যালেন্স মিলানো আছে, সে আমি এই 20,000 টাকা ধরেন আমি ডেবিট পাশে দিলাম, দেবার পরও যদি দেখেন যে এই ফিগার গুলো যোগ করলে 1 লাখ, এই ফিগার গুলো যোগ করলে 1 লাখ, তাহলে আপনি কনফার্ম হবেন যে এই সেলসটা হবে ক্রেডিট, ঠিকই আছে, বাট এর যে দ্যাট মিনস এই যে কার সাথে ডেবিট হয়েছিল সেটা আপনি এখান থেকে ধরতে পারতেছেন না, কারণ ওই সেম ফিগার আর কোথাও নাই। যদি এমন হয় যে সেলস এর সাথে ধরেন অ্যাকাউন্টস রিসিভেবল একটা মিল আমরা খুঁজে পাই, যদি দেখি যে সেলস 20,000 টাকা ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল 20,000 টাকা ক্রেডিটে লেখা আছে, ইন দ্যাট কেস হয়তো আপনি বলতে পারেন যে এটা একটা ভুল, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সেলসটা ক্রেডিট হবে সেটা বসানো আছে ডেবিট পাশে, এবং অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে সেটা বসানো আছে ক্রেডিট পাশে, যেহেতু বোথ ডেবিট এন্ড ক্রেডিট অ্যামাউন্ট আর ইকুয়াল। কিন্তু যদি এমন হয় যে না আপনার এটা শুধুমাত্র একটা সেলসটাই এখানে ডেবিট পাশে দেয়া আছে কিন্তু ওই সেম ফিগার আর খুঁজে পাচ্ছেন না ক্রেডিট যেটা তার অল্টারনেটিভ, সেক্ষেত্রে আপনি বলবেন যে এখানে বোঝাই যাচ্ছে যদিও ট্রায়াল মিলানো আছে কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে সেলসটা ডেবিট পাশে বসানো আছে, কাজে ইটস এ রং ট্রায়াল ব্যালেন্স, কারণ সেলস কখনোই ডেবিট হতে পারে না। এছাড়াও এই কারণেও ট্রায়াল ব্যালেন্সটা ভুল থাকতে পারে, তখন এই কজগুলো আপনারা উল্লেখ করবেন। জি স্যার আমি বুঝতে পারছি। মানে স্যার যদি যেটা ভুল থাকে ওটার আগে মেনশন করে দেন কি কি কারণে আমার মানে ট্রায়াল ব্যালেন্স ভুল হওয়ার সম্ভাবনা থাকে ওগুলো এক্সপ্লেইন করব। আপনি একটা গ্যালেন্স একটু দেখবেন যে অ্যাকচুয়ালি যেটা দেয়া আছে ওখানে আপনাকে ভিতরে কোনো কোশ্চেন অলরেডি তৈরি করে দেয়া আছে কিনা, আপনি যেমন বলেন সেলসটা ডেবিট পাশে দেয়া আছে, কাজে এরকম খুঁজে বের করবেন। যদি দেখেন যে না এভরিথিং ওকে, ইন দ্যাট কেস ওই আপনি শুধু ওই পয়েন্টগুলো বললেই হবে, আর যদি স্পেসিফিক কোনো আইটেম থাকে ওই আইটেমের উপর বলবেন, বলে তারপর ওই কারণগুলো বলবেন। স্যার জি তারা কি ওই মানে দিতে পারে না? ট্রায়াল ব্যালেন্স দিলই না দিয়ে বললো যে ট্রায়াল ব্যালেন্সের কি কি ভুল? হ্যাঁ হতে পারে। এই কিছুদিন আগে একটা পরীক্ষাতে এই সেম কোশ্চেনই আসছে যে ট্রায়াল ব্যালেন্সটা আপনার কাছে থিওরি আকারে আসছে, ট্রায়াল ব্যালেন্স দেয়নি, আপনার কাছে জানতে চাইছে যে ট্রায়াল ব্যালেন্স আপনি পেলে আপনি কি কনফার্ম হতে পারেন যে অল আর দি কারেক্ট? তার অ্যানসার এই যে আমি একটু আগে যেগুলো বললাম। আচ্ছা ওকে, তাহলে আমরা নতুন চ্যাপ্টারে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু আমার একটা কোশ্চেন ছিল স্যার।
জি বলেন। অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সটা যদি আরেকবার বলতেন স্যার। অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সটা হলো আমরা এই যে আপনার অ্যাডজাস্টমেন্ট জার্নাল পড়েছিলাম না, এই যে অ্যাডজাস্টমেন্ট জার্নাল, হ্যাঁ আপনার এই যে টাইপ অফ জার্নালে যখন পড়েছিলাম তখন আমরা অ্যাডজাস্টমেন্ট জার্নালও পড়েছিলাম, তখন কি আপনি ক্লিয়ার বুঝতে পেরেছিলেন? জি স্যার। আচ্ছা, তার মানে কি অ্যাডজাস্টমেন্টটা তো আমরা বলেছি যে এট দি এন্ড অফ দি ইয়ার যে সমস্ত ভুলগুলো বছরের শেষে ধরা পড়ে সেই সমস্ত ভুলের জন্য, অথবা ভুল না ঠিক কারেক্টই আছে কিন্তু এন্ট্রিটা দিতে হবে আমাকে বছরের শেষে এসে, এরকম যদি কিছু জিনিস থাকে, অথবা যদি কোন ভুল ধরা পড়ে সেইটার জন্য যদি আর কোনো জার্নাল আমরা দেই, দ্যাট ইজ কল্ড অ্যাডজাস্টমেন্ট জার্নাল। এখন আপনি সেই অ্যাডজাস্টমেন্ট জার্নাল দেবার পরে এই ফিগারটা তো চেঞ্জ হয়ে যাবে, আমরা যে প্রথম যে ট্রায়াল করেছি এটা তো চেঞ্জ হয়ে যাবে। ধরুন আপনার এখানে আছে স্যালারি 20,000 টাকা, এখন এই ট্রায়াল দেবার পরে বছরের শেষে আপনাকে বললো যে স্যালারি 5 দিনের স্যালারি বাকি আছে, দেয়া হয়নি, তাহলে আপনাকে তো দিতে হবে। তার মানে খরচটা তো এই বছরের খরচ, 5 দিনের বেতনটা তো এই বছরের বেতন, সো দ্যাট এই বেতনটা কিন্তু তখন 5 দিনের বেতনটা বেড়ে যাবে। সে 5 দিনের বেতন ধরেন 5,000 টাকা, তাহলে আপনার এই স্যালারিটা কিন্তু অ্যাকচুয়ালি 20,000 না, হবে 25,000। সেই ক্ষেত্রে আপনি আবার কি করবেন, স্যালারিকে ডেবিট করবেন, যেহেতু খরচ সবসময় ডেবিট, স্যালারিকে ডেবিট করবেন, আর স্যালারি পেয়াবেল অর্থাৎ দেয়া হয়নি তাহলে স্যালারি পেয়াবেলকে ক্রেডিট করবেন। তাহলে এই ক্রেডিট পাশে একটা পেয়াবেল 5,000 টাকার একটা ফিগার আসবে, আর এই স্যালারিটাই 20,000 টাকা বেড়ে 25,000 টাকা হবে। তখন এই 25,000 টাকা নিয়ে আবার যদি এই ট্রায়াল ব্যালেন্সটা করেন তাহলে এটা এখানে টোটাল হবে 1,05,000, এখানে হবে 1,05,000। দ্যাট ট্রায়াল ব্যালেন্স ইজ কল্ড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, নাও we'll start session 5. এখানে আমরা প্রথমে একটা জিনিস শিখবো, সেটা হলো দি চার্ট অফ অ্যাকাউন্টস। এখানে বলছি যে এ চার্ট অফ অ্যাকাউন্টস ইজ দ্যাট লিস্ট অফ অ্যাকাউন্টস and the account numbers which identify their location in the ledger. এখন এখানে অনেকগুলো জিনিস আছে কিন্তু দেখেন, এই চার্ট অফ অ্যাকাউন্টস আমরা পড়ে আসছি অ্যাকাউন্টস কাকে বলে, তাহলে চার্ট অফ অ্যাকাউন্টস অনেকগুলো অ্যাকাউন্টস এর একটা চার্ট, ইজ দ্যাট লিস্ট অফ অ্যাকাউন্টস এন্ড দি অ্যাকাউন্ট নাম্বার, এবং ওই অ্যাকাউন্টের একটা নাম্বার, হুইচ আইডেন্টিফাই দেয়ার লোকেশন, তারা যেটা তার কোথায় সে আছে, অবস্থানটা কোথায়, ইন দি লেজারের ভিতর তার অবস্থানটা কোথায়, কত পৃষ্ঠায় আছে সেইটা খুঁজে বের করার জন্য যে লিস্ট অফ অ্যাকাউন্টস আমরা করি, সেই লিস্ট অফ অ্যাকাউন্টস কে আমরা বলি চার্ট অফ অ্যাকাউন্টস। দি নাম্বারিং সিস্টেম ইউজ টু আইডেন্টিফাই দি অ্যাকাউন্টস কে আইডেন্টিফাই করার জন্য নাম্বারিং সিস্টেম হলো ইউজুয়ালি স্টার্টস উইথ দি ব্যালেন্স শিট অ্যাকাউন্টস। অর্থাৎ ব্যালেন্স শিট অ্যাকাউন্টস কি, ব্যালেন্স শিটে থাকে কি, ব্যালেন্স শিটে থাকে নরমালি অ্যাসেট থাকে আর লাইবিলিটি থাকে, কোনো খরচ আইটেম সাধারণত থাকে না, লাইবিলিটি গুলো থাকে এবং আপনার অ্যাসেট গুলো থাকে। তাহলে সেই আইটেম দিয়ে আপনাকে নাম্বারিংটা প্রথম শুরু করতে হবে, এন্ড ফলোজ উইথ দি ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্টস, এবং তারপরে ইনকাম স্টেটমেন্টে যে অ্যাকাউন্ট গুলো আছে সেইগুলোর নাম্বার দিতে হবে। অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে কি আইটেম থাকে, নরমালি ইনকাম স্টেটমেন্টে ম্যাক্সিমামই থাকে নমিনাল অ্যাকাউন্টের আইটেম গুলো, বা টেম্পোরারি বা ফিকটিশিয়াস অ্যাকাউন্টের যে আইটেম গুলো সেইগুলোই থাকে ম্যাক্সিমাম ইনকাম স্টেটমেন্টে। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে রিয়াল এবং পার্সোনাল অ্যাকাউন্ট গুলো থাকে ব্যালেন্স শিটে এবং নমিনাল অ্যাকাউন্ট গুলো থাকে ইনকাম স্টেটমেন্টে। তাহলে সেই ব্যালেন্স শিটের আইটেম নিয়ে প্রথমে আপনার নাম্বারিং করতে হবে, সেটা কি বলা হয় চার্ট অফ অ্যাকাউন্টস। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? What is the difference between the chart of accounts and the trial balance? কেউ এই দুটো জিনিস ভিতরে পার্থক্যটা বলতে পারবেন? স্যার ডেবিট আর ক্রেডিট অ্যামাউন্ট থাকবে না, এটাই বলুন, আরো বলুন, সবাই বলুন, দু একজন দেখি কি বুঝলেন। যে ট্রায়াল ব্যালেন্স তো আমরা বুঝলাম, ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে। নাও আমরা আলোচনা করেছি চার্ট অফ অ্যাকাউন্টস, সেটা বলেছি যে একটা লিস্ট অফ অ্যাকাউন্টস যেটা কন্টেনিং দেয়ার নাম্বারস আইডেন্টিফাই
their location in the ledger, and this numbering should start from the items of balance sheet and then the followed by the income statement. অর্থাৎ আমরা চার্ট অফ অ্যাকাউন্টস একটা অনেকগুলো অ্যাকাউন্টসের একটা লিস্টকে বোঝাচ্ছি, যেটা যে প্রত্যেকটা অ্যাকাউন্টের নাম্বার সহ যে লিস্টটা থাকে সেটাকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস বলি। তাহলে এখন আমি বলতে চাচ্ছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য চার্ট অফ অ্যাকাউন্টস এন্ড দি ট্রায়াল ব্যালেন্স? ডিফারেন্স এখানে স্যার ইনকাম স্টেটমেন্টের ওই ফাংশন গুলো তো ওখানে আসেনি, ব্যালেন্স শিটের গুলো তো ওখানে আসেনি। আর কেউ কিছু? চার্ট অফ অ্যাকাউন্টে হচ্ছে আমার মানে অ্যাকাউন্ট নেম গুলো থাকবে, আর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স আমার ট্রানজাকশনের যে ব্যালেন্স সেই ব্যালেন্স সহ থাকে। হ্যাঁ, অর্থাৎ মেইন ডিফারেন্সটা দেখেন সংজ্ঞার ভিতরেই আছে, আপনারা যদি খেয়াল করেন। এখানে আমরা যখন ট্রায়াল ব্যালেন্স বলেছি তখন বলেছি যে ট্রায়াল ব্যালেন্স ইজ এ লিস্ট অফ অ্যাকাউন্টস, এর মধ্যে কোনো পার্থক্য নয়। দেখেন এই ট্রায়াল ব্যালেন্স ইজ এ লিস্ট অফ অ্যাকাউন্টস। আবার চার্ট অফ অ্যাকাউন্টসও বলেছি যে এ চার্ট অফ অ্যাকাউন্টস ইজ দ্যাট লিস্ট অফ অ্যাকাউন্টস, অল আর সেম, নো ডিফারেন্স। বাট এখানে বলেছি এন্ড দি অ্যাকাউন্ট নাম্বার, আর এখানে বলেছি এন্ড দেয়ার ব্যালেন্সেস। দিস দ্য মেইন ডিফারেন্স। তো ট্রায়াল ব্যালেন্সে থাকে তাদের ব্যালেন্স, আর চার্ট অফ অ্যাকাউন্টসে থাকে তাদের খুঁজে বের করার জন্য একটা নাম্বার। So that the difference is that দেখেন এইবার দেখেন this is a chart of accounts. এখানে দেখেন এখানেও কিন্তু অনেকগুলা অ্যাকাউন্টস আছে, কিন্তু এখানে কোনো অ্যামাউন্ট নাই। এই নাম্বার দিয়ে যদি আপনি কম্পিউটারে ক্লিক করেন তাহলে সেখানে গিয়ে আপনি ক্যাশ সম্পর্কে সমস্ত তথ্য আপনি খুঁজে পাবেন লেজারে। তাহলে দেখেন আমি এখানে কিভাবে করেছি, ক্যাশ ইজ এ ব্যালেন্স শিট আইটেম, একে 2 দিয়ে স্টার্ট করেছি। ইটস এ কোডিং নাম্বার, ক্যাশ ইজ এ ব্যালেন্স শিট আইটেম, তাকে দেখেন 2 দিয়ে স্টার্ট করেছি এবং লাস্টে আমি 100 রেখেছি এই জন্য যে একে এর ভিতরে যদি আরো কোনো আইটেম আসে আমি পরবর্তী পর্যায়ে দিতে পারবো, 111 করতে পারবো, 112 করতে পারবো, 199 পর্যন্ত করতে পারবো। সেলস দেখেন, সেলস আমি বলেছি ওখানে বলেছি আমার যে ইনকাম স্টেটমেন্টের যে আইটেম গুলো সেগুলো পরবর্তী পর্যায়ে নাম্বারিং দিতে হবে, আর ব্যালেন্স শিটের আইটেম গুলোর আগে নাম্বার দিতে হবে নরমালি আর কি। এখন সেলস হলো ইনকাম স্টেটমেন্টের আইটেম, নমিনাল অ্যাকাউন্ট, একে নাম্বার দিচ্ছি 4। পারচেজ দেখেন নমিনাল অ্যাকাউন্ট, একে দিচ্ছি 5। ক্যাপিটাল ইজ এ ব্যালেন্স শিট আইটেম, দেখেন একে দিচ্ছি 3। অ্যাসেটের পরে আমি ক্যাপিটাল লায়াবিলিটি নিয়ে আসছি, 2 এর পরে আমি 3 নিয়ে আসছি। দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল এই যে ব্যালেন্স শিট আইটেম, এই যে দেখেন ক্যাশ অ্যাসেট 2 দিচ্ছি, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাসেট 2 দিয়েছি, 2 দিয়ে স্টার্ট করেছি নাম্বারটা। এখন অ্যাকাউন্টস পেয়াবল এই যে লায়াবিলিটি, দেখেন ক্যাপিটাল লায়াবিলিটি 3 দিয়ে শুরু করেছি, অ্যাকাউন্টস পেয়াবল লায়াবিলিটি 3 দিয়ে শুরু করেছি, কিন্তু ক্যাপিটালের লাস্টে 300 রেখেছি আর এখানে লাস্টে 90 রেখেছি। অর্থাৎ এখানে অ্যাকাউন্টস পেয়াবল কে আমি আরো 9টা এখানে অ্যাড করতে পারবো, কোড নাম্বার 99 পর্যন্ত, 91, 92 এরকম করতে করতে। স্যালারি দেখেন ইটস এ নমিনাল অ্যাকাউন্ট, খরচ এটা দেখেন আমি 5 ঘরে করেছি, কারণ এই আগের পারচেজ কিন্তু 5 ঘরে দেখেছি, স্যালারি 5 ঘরে করেছি। ইনভেন্টরি ইটস এ ব্যালেন্স শিট আইটেম, এই যে 2 ঘরে রেখেছি। রেন্ট এক্সপেন্সেস খরচ এই যে 5 ঘরে রেখেছি। ইন্টারেস্ট ইনকাম ইজ এ ক্রেডিট আইটেম অফ নমিনাল অ্যাকাউন্ট, 4 ঘরে রেখেছি। সো দ্যাট এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট গুলো যদি আপনি এই নাম্বারে যদি গিয়ে ক্লিক করেন, আপনি যখনই চার্ট অফ অ্যাকাউন্টসে যখন আপনি ফলো করবেন তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটারাইজড আপনার অ্যাকাউন্টস বুঝতেই হবে, তা নাহলে আপনি চার্ট অফ অ্যাকাউন্টস ফলো করতে পারবেন না। তো আপনি যদি কম্পিউটারে ক্যাশ লেখার দরকার নেই, আপনি যদি এই নাম্বারটা এই কোডটা যদি আপনি ক্লিক করেন ওখানে ক্যাশের ডিটেইলস তথ্য আপনার চলে আসবে। দিস ইজ কল্ড চার্ট অফ অ্যাকাউন্টস। এবং এখানে দেখেন আমরা উপরে ট্রায়াল ব্যালেন্সে লিখেছিলাম ট্রায়াল ব্যালেন্স, এখানে লিখেছি চার্ট অফ অ্যাকাউন্টস, ওখানে লিখেছি যে কোম্পানির নাম, এখানে কোম্পানির নাম, ওখানে লিখেছি এজ এট, কিন্তু এখানে কিন্তু এজ এট দরকার নাই, এটা কিন্তু আমার কোম্পানির সারা বছরের জন্য, কাজে ইট ইজ নট দি এজ এট, এটা কোম্পানির সারা বছরের জন্য এটা ইউজ হবে। সো দ্যাট
The main difference is chart of accounts and the trial balance is the trial balance is a list of accounts containing their amount, either it may be debit or credit, and the chart of accounts is a list of also a list of accounts, but not the containing not the amount containing with their code number. This is the main difference. Clear, সবাই? স্যার এই যে স্যার আরেকবার একটু যদি বলতেন স্যার। স্যার এটা কিন্তু প্রায় পরীক্ষাতেই আসে, 3 মার্ক 4 মার্ক বা 5 মার্কেরও প্রায় আসে, কিন্তু কোনো খাতায় 1 লাইন 2 লাইনের বেশি দেখি না, প্লাস কেউ লিখতেও পারে না। সো ডিফারেন্সটা কিন্তু খুব বেশি একটা কিছু, যদি আপনি ক্লিয়ার বুঝেন। জি আরেকবার বলবো? আচ্ছা বলেন। আমরা বলেছি আমরা যদি দুইটা দিক তাকাই তাহলে আমি না বললে আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন ট্রায়াল ব্যালেন্সটা বলেছি অ্যাজ এট একটা নির্দিষ্ট দিনে ট্রায়াল ব্যালেন্সটা, আর উপরে আছে ট্রায়াল ব্যালেন্স, নিচে বলছি একটা নির্দিষ্ট দিনে, এবং সেখানে যে ডেবিটের কিছু ফিগার আছে, ক্রেডিটের কিছু ফিগার আছে। বাট ট্রায়াল ব্যালেন্সে দেখেন কোনো নির্দিষ্ট দিনের না, তার মানে কি এটা কোম্পানির সারা জীবনের জন্য, এবং এখানে কিন্তু অ্যামাউন্ট নাই, শুধু একটা কোড নম্বর আছে, বিকজ ইয়োর সিস্টেম ইজ কম্পিউটারাইজড। ইন দ্যাট কেস আপনি যদি এই কোডটা যদি টাইপ করেন, সেই কোডে গেলে আপনি সমস্ত ক্যাশের তথ্য পাবেন। আর ট্রায়াল ব্যালেন্স তো এই ধরনের কোনো কোড নাই, শুধু অ্যামাউন্ট আছে। কাজে আপনাকে নিজের থেকে জানতে হবে যে ক্যাশের ব্যালেন্সটা আছে, এখানে ব্যালেন্স ফিগারটা আছে, কিন্তু এখানে তো আর ব্যালেন্স ফিগার থাকে না। এখানে হলো এই ক্যাশ আইটেমটা কোথায় লেজারে আপনি খুঁজে পাবেন তার ঠিকানা মানে কোড নম্বর। এবং আমরা বলেছি যে ট্রায়াল ব্যালেন্স যখন আপনি নিজে একটা প্রস্তুত করবেন তখন ফলো করবেন যে ব্যালেন্স শিট আইটেম গুলোকে আগে নাম্বারিং করবেন, তারপর আপনি ইনকাম স্টেটমেন্টের আইটেম গুলোকে নাম্বারিং করবেন। এবং যখন আপনি ব্যালেন্স শিট আইটেম আগে নাম্বারিং করবেন, সেই ক্ষেত্রে অ্যাসেট গুলোকে আগে আনবেন, লাইবিলিটি গুলোকে পরে আনবেন। ঠিক ইনকাম স্টেটমেন্টেও যখন আপনি নাম্বারিং করবেন, ইন দ্যাট কেস আপনি ডেবিট পাশে যে আইটেম গুলো থাকবে বা খরচ গুলো থাকবে সেইগুলো আপনি আগে পরে নাম্বার দেবেন, এবং আপনার ইনকাম যেগুলো থাকবে সেগুলোকে আগে নাম্বারিং করবেন। তো দিজ আর দি procedure, and these are the difference between the chart of accounts and the trial balance. There is a balance of each accounts. Here no balance of each account. Here is the number or code number of an accounts. To trace the accounts in the ledger, ledger তার জায়গা খুঁজে বের করার জন্য একটা ইউজ করা হয়। এবার ক্লিয়ার হয়েছেন? আরেকটা ছিল, ক্যাশের জন্য কি এই কোড নাম্বারটা ফিক্সড? না, এটা তো আপনাদের বোঝানোর জন্য আমি করেছি, মানে এই মাত্র আমি করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, ডিফারেন্সটা বোঝানোর জন্য। ইট ইজ নট ফিক্সড, এটা আপনি আপনার মতন করে নেবেন। আমি এখানে 9টা করেছি, 9টা কি বলে এটাকে ডিজিট ইউজ করেছি। আপনি ইচ্ছে করলে 10টা ইউজ করতে পারেন। আপনার যদি কোম্পানি বড় হয়, সেক্ষেত্রে যদি আপনার অনেকগুলা কোড চলে আসে, সেক্ষেত্রে আপনি এখানে 10টা কোডও ইউজ করতে পারেন, 10 ডিজিটের। আমরা এখানে 9 ডিজিট ইউজ করেছি। মানে স্যার কোডটা আমি নিজের মতো করে নিতে পারবো, ক্যাশের জন্য আমার স্পেসিফিক ভাবে কোনো কোড দরকার নাই? না, এখানে কোনো কিছুই স্পেসিফিক, এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য, যে ক্রোনোলজিক্যালটাকে বোঝানোর জন্য। এই যে ক্যাশ অ্যাসেট আমি 2 দিয়ে স্টার্ট করেছি, আর 1 দিয়ে স্টার্ট করে নিয়ে ওটা আমি রিজার্ভ রেখেছি, যদি ভবিষ্যতে আমার অন্য কিছু প্রয়োজন হয় সেই জন্য আমি ওটা রিজার্ভ রেখেছি। এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে আমি ব্যালেন্স শিট আইটেম দেখেন, এই যে 2 দিয়া অ্যাসেট শুরু করছি আর 3 দিয়া লাইবিলিটি শুরু করছি। দেখেন আপনি ইনকাম স্টেটমেন্টের এই যে সেলস হলো 4, পারচেজ হলো 5, তার মানে 4 ডিজিট দিয়ে আমি সেলসটাকে কোডিং করেছি, এবং 5 ডিজিট দিয়ে আমি ডেবিট আইটেম গুলোকে কোডিং করেছি। এবং এখানে দেখেন 600 লিখেছি, এর অর্থ হলো 601 থেকে 699 পর্যন্ত আইটেম আমি পারচেজের ভিতরে নিয়ে আসতে পারবো। আমি যদি মনে করি যে না আমার আরো 200 আইটেম বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার এই 600 না হয়ে এখানে আমি 1000-এ নিয়ে যাব তখন। So that it's 100% depend on your organization, on your business criteria,
অন ইওর নাম্বার অফ ট্রানজেকশন, আপনি কি রকম ট্রানজেকশন হয় তার উপরে ডিপেন্ড করে আপনি কোডগুলো করবেন। কিন্তু স্যার এই লাস্টের দিকের কোডগুলো ওই একাধিক থাকতে পারার জন্য এই রকম করে 600 500 100, কিন্তু প্রথমে যদি আমি 1 2 3 এই সিরিয়ালকে মানে সিকোয়েন্সি মেইনটেনেন্স করি, তাতে সমস্যাটা কি হবে স্যার? সমস্যাটা হলো পরবর্তীতে পর্যায়ে যদি আপনি বিজনেস স্প্যান করে আপনার যদি আইটেম বেড়ে যায়, সেক্ষেত্রে তো আপনি আর ওই কোডিং এর ভিতরে আনতে পারবেন না। প্রভিশন রাখতে হয়, নরমালি 100 আইটেমের একটা প্রভিশন সবসময় রাখতে হয়, যাতে আপনি লাস্টে তো রাখলেমই স্যার। হ্যাঁ না, লাস্টে রাখলাম ঠিক আছে। এখন আমি তো আমার ধরেন 5 লক্ষ আইটেম আছে টোটাল, আমি ধরে নিলাম এখানে কত দেখেন 20 লাখ আইটেম আছে না? জি। এখানে আমি 20 লাখ আইটেম এই চার্ট অফ অ্যাকাউন্টসে 20 লাখ আইটেম পর্যন্ত আমি জেনারেট করতে পারবো। সেজন্য আমি 20 লাখ আইটেম আমার আছে বিধায় আমি এখানে আপনার 3 4 5 6 7 9টা কোড ইউজ করেছি, অর্থাৎ 20 লাখ আইটেম পর্যন্ত আমি এখানে এন্ট্রি করতে পারবো, নিয়ে আসতে পারবো আমার বড় বিজনেস। সেজন্য আপনি ইচ্ছা করলে এটা যদি আপনার বিজনেস ছোট হয় আপনি শুধু 100 দিয়েও শুরু করতে পারেন, 1 দিয়েও শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি তো বললামই যে আপনি যদি আইটেম কম হয়, আপনার বিজনেস যদি স্মল হয়, ট্রানজাকশন যদি 2 4 5 10টা হয়, আপনি 1 দিয়ে শুরু করেন, কিছু আসবে যাবে না। কিন্তু আমার ট্রানজাকশন লক্ষ লক্ষ ট্রানজাকশন, সেই জন্য ভবিষ্যতে আরো লক্ষ লক্ষ আসতে পারে, সেই জন্য আমি প্রভিশন রেখে দিয়েছি। স্যার আমরা কি কোনো সিম্বল ব্যবহার করতে পারবো? যেরকম কি রকমের? স্যার যদি স্টার বা হচ্ছে হ্যাশ, এমন যে অ্যাসেট গুলোকে হচ্ছে স্টার দ্বারা চিহ্নিত করলাম এবং ইনকাম বা নমিনাল অ্যাকাউন্টকে হচ্ছে হ্যাশ দ্বারা, তাতে আমরা হচ্ছে সফটওয়্যারে যখন সার্চ দিব সহজে খুঁজে পাবো। নরমালি এরকম আমি দেখি নাই কোথাও। নরমালি কোডিং গুলো আপনার নিউমেরিয়াস এই যে ফিগার গুলো দিয়েই করা হয়, এবং উপরে তখন একটা চার্ট অফ অ্যাকাউন্টস একটা থাকে যে অ্যাসেট কোড, ধরেন আপনার মানে প্রথমে এটা যদি আমরা উচ্চারণ করি তাহলে হলো 20 লাখ থেকে ধরেন আপনার 60 লাখ পর্যন্ত অ্যাসেট কোড এভাবে বলা থাকে। তার মানে 2 দেখলে আপনি বুঝবেন, আপনি তো আগেই ওখানে বলা আছে যে 20 থেকে 60, তার মানে 2 যদি দেখেন তাহলে বুঝবেন আপনি অ্যাসেট। যখনই আপনি 3 দেখবেন বুঝবেন আপনি লায়াবিলিটি, যখনই আপনি 5 দেখবেন তখনই আপনি ভাববেন যে ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাস, যখনই 4 দেখবেন তখনই ভাববেন ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পাস। এগুলোই নাম্বার দেখে বোঝা যায়। আর এটা তো খুব বেশি একটা কঠিন না, 4টা নাম্বার। এখানে যদি আপনি দেখেন 4টা নাম্বার 2 3 4 5, মাত্র 4টা নাম্বার, তাই না? এতগুলো আইটেম কিন্তু নাম্বার আপনার 4টা 2 3 4 5। এটা আমি ইচ্ছে করে বানিয়েছি আপনাকে বোঝার জন্য। এরকম যে হবে এরকম কথা না, আপনি শুধুমাত্র 100 দিয়েও শুরু করতে পারেন। ওকে স্যার। মূল কথা হলো ডিফারেন্সটা হলো যে এটা হলো কোড আর ওইটা হলো অ্যামাউন্ট লেখা, প্রত্যেকটা ব্যালেন্স, প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স। আর এটা কোনো অ্যাকাউন্টের ব্যালেন্স না, ওই অ্যাকাউন্টের কোড নম্বর। কি জন্য আমরা জি বলেন স্যার। একটা প্রশ্ন ছিল স্যার, বলেন। আমরা যে এই অ্যাকাউন্টস টাকে কোডে কনভার্ট করতেছি এবং কনভার্টের প্রথম যে নিউমেরিক ওয়ার্ডটা আমরা 1 2 3 4 এ কনভার্ট করতেছি, এটা কিসের বেসিসে করতেছি? মানে কোনো বেসিস আছে কিনা, না এমনিতেই করতেছি? এমনিতেই আমার যেরকম মনে হয়েছে আমি সেরকম লিখেছি। আমি যতটুকু জানি স্যার যে আয় ব্যয় দায় সম্পদ 4টা জিনিস ব্যালেন্স। তো আমরা যদি এরকম করি যে আয় ব্যয় দায় সম্পদ, আয় 1 ব্যয় 2 দায় 3 সম্পদ 4, এইভাবে যদি আমরা একটা কোডিং করি, দেন কিন্তু আমরা ওই অ্যাকাউন্টস হেডটা দেখলেই বুঝবো যে আসলে এই অ্যাকাউন্টস হেডটা কি, আয় না ব্যয় না দায় না সম্পদ। না, আপনাকে তো আগেই বলেছি যে প্রথমে আপনি এই যে ব্যালেন্স শিট নরমালি বলেছি, এই যে দেখেন, এই যে ইউজুয়ালি, এই যে দেখেন the numbering system used to identify the accounts usually starts with the balance sheet item. এখন নরমালি 99 জন ইউজ করে চার্ট অফ অ্যাকাউন্টস ব্যালেন্স শিট দিয়ে। এখন আপনি যদি একা ইনকাম স্টেটমেন্ট দিয়ে শুরু করেন করতে পারেন, আপত্তি নাই, কিন্তু যখন আপনি অন্য আরেকজনের সাথে কম্পেয়ার করতে যাবেন তখন দেখবেন যে আপনারটাই শুধু ডিফারেন্স আর সবাইগুলাই কাছাকাছি মিল আছে। কিন্তু আপনি ওইভাবে ডিফারেন্স করলে যে হবে না তা না, আপনি যে কোনো নাম্বারিং করতে পারবেন।
ওকে স্যার, বুঝছি স্যার। কিন্তু আমরা নরমালি ব্যালেন্স শিট দিয়ে শুরু করি। ক্লিয়ার? ক্লিয়ার। এবং ব্যালেন্স শিটের ভিতরে আমরা অ্যাসেটটা আগে নেই নরমালি, কারণ অ্যাসেটের পরিমাণটা একটু বেশি থাকে, সেই জন্য আমরা অ্যাসেটের আইটেমও বেশি থাকে আর লাইবিলিটি আইটেম কম থাকে, এই জন্য সাধারণত আমরা অ্যাসেট দিয়ে শুরু করি, তারপরে লাইবিলিটি যাই, এরপরে আমরা ইনকাম স্টেটমেন্টে গিয়া ইনকাম দিয়েও শুরু করতে পারেন, আপনি এক্সপেন্সেস দিয়েও শুরু করতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। তবে যেহেতু এক্সপেন্সেস আইটেম বেশি, আপনি এক্সপেন্স দিয়ে শুরু করতে পারেন। is 100% depend on your organizational structure, on your number of transactions, volume of transactions, এগুলোর উপরে নির্ভর করে আপনার চার্ট অফ অ্যাকাউন্টসটা কত ডিজিটের হবে। ওকে স্যার। ওকে, নাও আমরা এখন নরমালি কিন্তু আমাদের বেসিক কিন্তু এখানেই শেষ। বেসিক বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমাদের এখানেই শেষ, অর্থাৎ কিভাবে ডেবিট হয়, কিভাবে ক্রেডিট হয়, ডেবিট কি জিনিস, ক্রেডিট কি জিনিস, জার্নাল কি জিনিস, এন্ট্রি কি জিনিস, ট্রায়াল ব্যালেন্স কি জিনিস, ব্যালেন্স শিট কি জিনিস, ইনকাম স্টেটমেন্ট কি জিনিস, সব আমরা শিখেছি কিভাবে ডেবিট হয়, কিভাবে ক্রেডিট হয়। কাজে বেসিক এখানে শেষ। এরপরে আমরা আস্তে আস্তে চ্যাপ্টারে ঢুকে যাব, সেটা এখনই স্টার্ট হবে। কাজে বেসিকের ভিতরে ওভারঅল এই 4টা ক্লাসের ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার জি বলেন। স্যার আমি তো প্রথম ক্লাস মিস করেছিলাম, প্রথম 1-2টা স্যার মিস করেছি। আমি স্যার লাস্ট ক্লাসটা করেছি আর আপনার এই আজকে ক্লাসটা করতেছি। এই ক্ষেত্রে স্যার আমি ব্যাক রিকভারি কিভাবে দিব স্যার? এটা আপনি আমার ওই যে লিস্ট অফ টপিকস আছে যেটা মেইন করেছে আইসিএম থেকে, ওইটা দেখে দেখে যেটা যেটা বোঝেন না সেটা যারা ক্লাস করেছে তাদের সাথে শেয়ার করেন। কারণ 4 দিনের ধরেন আপনার 6 ঘন্টার ক্লাস, তো আপনাকে আমি 5 মিনিট বা 10 মিনিট বোঝাতে পারবো। আপনি একটা গাইডলাইন দিলে হবে স্যার, তারপর যদি কোনো প্রবলেম থাকে আপনার ক্লাস এন্ডে হয়তো 1-2 মিনিট আমি সময় নিয়ে দেবো জিজ্ঞেস করতে। জি জি, ওইটা ওই যারা ক্লাস করেছে ওদের সাথে যোগাযোগ করে আপনি জিনিসগুলো তো দেখে নিয়েন। আপনি কি নন কমার্স? না না স্যার, কমার্স। কমার্স, তাহলে আপনার জন্য ইজি হবে, কোনো ব্যাপার না, আপনার জন্য একটু ইজি হবে। এবং ওই যারা ক্লাস করেছে ওদের সাথে আলোচনা করলে আপনি ফ্রি হয়ে যাবেন। কোনো অনেক গ্যাপের স্টার্ট করেছি তো এই কারণে স্যার। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। থ্যাংক ইউ স্যার। ওকে, নাও আমরা এই এখন থেকে চ্যাপ্টারে ঢুকে গেলাম। প্রথমেই হলো মেজারিং নেট ইনকাম। কিভাবে আমরা নেট ইনকামটা মেজার করি, এখানে একটু ছোট্ট শুধু একটু ধারণা দিয়ে যাব। পরবর্তী পর্যায়ে আমরা এর আরো বড় চ্যাপ্টার আছে ইনকাম স্টেটমেন্ট বলে, আমরা সেখানে গিয়ে অঙ্ক করব এবং সেটা শিখবো। জাস্ট একটু প্রাইমারি ধারণা দিচ্ছি এখানে। সেটা হলো নেট ইনকাম ইজ এ রেজাল্ট ফ্রম দ্য ম্যাচিং অফ এক্সপেন্সেস উইথ রেভিনিউ। তার মানে নেট ইনকাম যদি আপনাকে বলে, একটা কোশ্চেন আসছে যে নেট ইনকামটা কোন কনসেপ্ট, তাহলে এখানে কিন্তু বলে দিয়েছে, বলতে পারেন কি কোন কনসেপ্ট? ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্ট স্যার। ম্যাচিং কনসেপ্ট এখানে বলেই দিচ্ছে যে ম্যাচিং কনসেপ্টের রেজাল্ট হলো নেট ইনকাম। আমরা কনসেপ্ট কনভেনশন পড়িয়েছি, সেখানে বলছি ম্যাচিং কনসেপ্ট। এখানে আবার বলেছে নেট ইনকাম ইজ এ রেজাল্ট ফ্রম দি ম্যাচিং অফ এক্সপেন্সেস উইথ রেভিনিউ। অর্থাৎ আয়ের সাথে ব্যয় যদি আপনি ম্যাচ করেন, ম্যাচ করার পরে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটাকে আমরা বলি নেট ইনকাম। যদি রেজাল্টটা পজিটিভ হয় নেট ইনকাম, রেজাল্ট যদি নেগেটিভ হয় তাহলে নেট ইনকাম এটা ব্র্যাকেট হয়ে যাবে বা লস বলি। ব্র্যাকেট মানে লস হয়ে যাবে, তখন আর নেট ইনকাম বলবো না, নেট লস বলবো। আরেকবার একটু স্যার। হ্যাঁ, আমরা যখন কনসেপ্ট এবং কনভেনশন পড়িয়েছি তখন আমরা ম্যাচিং কনসেপ্ট পড়িয়েছিলাম। সেখানে বলেছে যে ম্যাচিং কনসেপ্ট ইজ দ্যাট ইউ শুড ম্যাচ ইউর অল টাইপ অফ এক্সপেন্সেস উইথ ইউর রেভিনিউ। তো এই এক্সপেন্সেস এর সাথে রেভিনিউ ম্যাচের যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে বলা হয় নেট ইনকাম। অর্থাৎ আপনার রেভিনিউ থেকে যদি খরচটা কম হয়, আপনি যদি 100 টাকা বিক্রি করেন আর যদি আপনার 80 টাকা খরচ হয় তাহলে 20 টাকা প্রফিট হবে। আর 100 টাকা যদি বিক্রি করে আপনার 120 টাকা খরচ হয় তাহলে 20 টাকা লস হবে। এটি যে রেজাল্ট, কিসের রেজাল্ট? ম্যাচিং অফ এক্সপেন্সেস উইথ রেভিনিউ।
সেই কথাটাই বলছে যে নেট ইনকাম ইজ এ রেজাল্ট ফ্রম দি ম্যাচিং অফ এক্সপেন্সেস উইথ রেভিনিউ। আর যদি এটা খরচটা যদি বেশি হয় রেভিনিউর চেয়ে, সেক্ষেত্রে নেট ইনকাম হবে না, তখন হবে নেট লস। আমরা বলি নেট লস। তো নর্মালি নেট ইনকাম যদি বুঝি, নেট লসটাও বুঝবো। তো আমরা ব্যবসা করি ইনকামের জন্যই, কাজেই ধরেই নেব যে আমাদের ইনকামই হবে, লস হবে না। In a merchandising company, the primary source of revenue is the sale of merchandise, sales revenue or sales. Expenses for a merchandising company are divided into two categories. এখন আমরা কি জানি যে হুইচ কোম্পানি ইজ মার্চেন্ডাইজিং কোম্পানি? আমাদের কি জানা আছে? জি স্যার, যে কোম্পানি পণ্য কিনে আবার বিক্রি করে দেয়, উৎপাদন করে না, সে হচ্ছে মার্চেন্ডাইজিং কোম্পানি। রাইট। যে কোম্পানি পণ্য কিনে আর পণ্য বিক্রি করে, সে কখনো প্রোডাকশন করে না। That company is called merchandising company. And the company who is activity involved with the production, that company is called manufacturing company. So that আমরা যখন কোনো অঙ্ক করব, দুটো কোম্পানি হতে পারে, প্রোডাকশন মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে, মার্চেন্ডাইজিং কোম্পানি হতে পারে। আমি এখানে মার্চেন্ডাইজিং কোম্পানি নিয়ে আলোচনা করছি, যে মার্চেন্ডাইজিং কোম্পানিতে প্রাইমারি সোর্স অফ রেভিনিউ ইজ দ্য সেল অফ মার্চেন্ডাইজ, অর্থাৎ যে পণ্য সে বিক্রি করবে সেটা, অথবা সেল রেভিনিউ আমরা বলি, অথবা শুধু সেলও বলি, একই কথা। মার্চেন্ডাইজ সেল বলে, সেল রেভিনিউ বলে, সেল বলে। এক্সপেন্সেস ফর এ মার্চেন্ডাইজিং কোম্পানি আর ডিভাইডেড ইনটু টু ক্যাটাগরি। মার্চেন্ডাইজিং কোম্পানির খরচকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো কস্ট অফ গুডস সোল্ড এবং আরেকটা হলো অপারেটিং এক্সপেন্সেস। নাও কিভাবে আমরা নেট ইনকামে যাই দেখেন, সেলস রেভিনিউ থেকে যদি আমি কস্ট অফ, যেহেতু বলছি দুই ধরনের খরচ, একটা হলো কস্ট অফ গুডস সোল্ড আর একটা হলো অপারেটিং এক্সপেন্স। আজানের জন্য শোনা যাচ্ছে না, আজানের জন্য শোনা যাচ্ছে না, নামাজের ব্রেক দিলে Let's take a break. So ওকে, তাহলে আমরা 10 মিনিটস ব্রেক দেই, 10 মিনিটস পরে নামাজ পড়ে 10 মিনিট আমরা অ্যাটেন্ড করব। ওকে, থ্যাংক ইউ।
করসপন্ডেন্টে কেউ আছেন? করসপন্ডেন্ট নামাজ কি শেষ হয়েছে সবার? জি স্যার। জি স্যার। জি স্যার, শেষ হয়েছে। তাহলে শুরু করি নাকি? জি স্যার। ওকে, এখানে আমরা সংক্ষেপে একটু বলতে চেয়েছিলাম যে যখন আমরা কখনো কোনো ইনকামের বের করব আর কি, সেক্ষেত্রে আমরা দেখবো যে যদি মার্চেন্ডাইজিং কোম্পানি হয় এখানে দু ধরনের খরচ আমরা সবসময় বিবেচনা করি। একটা হলো কস্ট অফ গুডস সোল্ড, আর একটা হলো অপারেটিং এক্সপেন্সেস। সেটি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে সেলস রেভিনিউতে যদি আমি কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করি, যেই ফিগারটা পাবো সেটাকে আমরা সবসময় বলি গ্রস প্রফিট, এবং গ্রস প্রফিট থেকে যদি আমি অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করি, যেটা আমি পাবো সেটাকে বলা হয় নেট ইনকাম। দ্যাট মিনস সেলস থেকে নেট ইনকাম যদি বের করতে হয়, তাহলে মূল কথা হলো যে আমরা কস্ট অফ গুডস সোল্ড এবং অপারেটিং এক্সপেন্সেস দুই ধরনের খরচ যদি আমি মাইনাস করি, তাহলে আমি নেট ইনকাম পেয়ে যাব। নাও সেলস রেভিনিউ, আমরা সেলস রেভিনিউকে আমরা বলেছি যে শুধু সেলও বলা যায় বা সেল অফ মার্চেন্ডাইজও বলা যায়, যেটাই বলি না কেন আমরা তার রেকর্ডিংটা শিখবো। সেলস রেভিনিউ জার্নাল কি হবে? সেলস রেভিনিউ আর আর্নড when the goods are transferred from the seller to the buyer। যখন কোনো মালামাল সেলারের থেকে বায়ারের কাছে ট্রান্সফার হয়ে যাবে তখনই সেটাকে আমরা বলবো সেলস রেভিনিউ। Then the sales transaction is completed and the sales price is established। এবং সেই ক্ষেত্রে আমরা জার্নাল করব, যদি ক্রেডিট সেল হয় বাকিতে হয় তাহলে আমরা বলবো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট টু সেলস। যদি এমন হয় যে আমি একজনের সাথেই ব্যবসা করি তাহলে শুধু তার নামটা আসবে এখানে, তাহলে আর অ্যাকাউন্টস রিসিভেবল আসবে না।
আমরা আগেও গত ক্লাসে আলোচনা করছি অ্যাকাউন্টস রিসিভার যে জেনারেল লেজার। আর যদি দেখি যে না আমার পার্টি কম আছে, ইন দ্যাট কেস আমি শুধুমাত্র ওই যার সাথে ব্যবসা তার নামটা লিখলেও হয়। এখানে আমরা যেহেতু ধরে নিলাম যে আমাদের অনেকগুলো পার্টি আছে, সেজন্য আমরা কমন লেজার ইউজ করলাম, দ্যাট ইজ কল্ড অ্যাকাউন্টস রিসিভেবল। এবং সেলস কে আমরা ক্রেডিট করলাম। এখানে ন্যারেশনটা আমি লিখি নাই, ন্যারেশন লিখতে হবে টু রেকর্ড দি সেলস অন ক্রেডিট, অর্থাৎ বাকিতে বিক্রিটাকে আমি রেকর্ড করেছি, টু রেকর্ড দি সেলস অন ক্রেডিট। নাও যদি ক্যাশে হয় সেক্ষেত্রে আমরা লিখবো ক্যাশ ডেবিট আর সেলস কে ক্রেডিট করব। এখানেও টু রেকর্ড দি ক্যাশ সেলস, আর এখানে হলো টু রেকর্ড দি ক্রেডিট সেলস অর টু রেকর্ড দি সেলস অন ক্রেডিট। দু ধরনের বিক্রি হতে পারে, নগদে হতে পারে, বাকিতে হতে পারে। এটা হলো আমার সেলস রেভিনিউর আপনার রেকর্ডিং জার্নাল, এবং আমার এইটার এফেক্ট চলে যাবে আমার ব্যালেন্স শিটে, আমার ইনকাম স্টেটমেন্ট। নাও সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। সেলস রিটার্ন কি জিনিস সেটা আমাকে পরিষ্কার বুঝতে হবে, এবং সেলস অ্যালাউন্স কি জিনিস আমাকে পরিষ্কার বুঝতে হবে। অনেক সময় সেলস রিটার্ন শুধু সিঙ্গেল থাকে, আবার অনেক সময় একত্র থাকতে পারে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স। তাহলে আমি যদি দুটোই ক্লিয়ার বুঝতে পারি, ইন দ্যাট কেস আমার আর কোনো কনফিউশন হওয়ার কথা না। এখানে বলেছি এ কাস্টমার মে বি ডিসস্যাটিসফাইড উইথ দ্য মার্চেন্ডাইজ রিসিভড। যে মালামালগুলো সে রিসিভ করেছে সেই মালামালের প্রতি সে ডিসস্যাটিসফাইড হতে পারে, বিকজ the goods are damaged or defective or inferior quality or not in accord with the customer's specification. অর্থাৎ আপনি যেভাবে দিয়েছেন স্পেসিফিকেশন সেভাবে মালটা আসে নাই। আপনি যেভাবে অর্ডার করেছিলেন যে কোয়ালিটি দেখে, আমরা নর্মালি এখন অনেকেই অভ্যস্ত হয়ে গেছি অনলাইন পারচেজ, তাই না? আমরা অনলাইন অর্ডার দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু এই অনলাইনে কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু বিশেষ করে বাংলাদেশে প্রচুর। কারণ আপনাকে অনলাইনে দেখাবে ছবি একটা, দিবে আর একটা। আপনি যদি ক্লথ কেনেন, কাপড় কেনেন, ক্লথ আইটেম কেনেন, দেখবেন যে আপনার সবসময় ইনফেরিয়র কোয়ালিটি থাকবে। আপনি ছবিতে দেখে আকৃষ্ট হবেন, যখন অর্ডার দেবেন, মালটা যখন আসবে তখন দেখবেন যে আপনার সেই কোয়ালিটি না, অথবা ডিফেক্টিভও থাকতে পারে অনেক সময়। সো দ্যাট যদি এরকমের হয় যে ড্যামেজ হয়ে গেছে মালটা, অথবা ডিফেক্টিভ আছে, অথবা ইনফেরিয়র কোয়ালিটি, যে কোয়ালিটি ভাবছিলেন সেই কোয়ালিটি না, অথবা আপনি যেভাবে স্পেসিফিকেশন দিয়েছেন সেইভাবে স্পেসিফিকেশন অনুসারে মাল পাঠায়নি, যিনি এক্সপোর্টার তিনি মালটা ওইভাবে পাঠায়নি। In such case, the customer may return the goods to the seller for credit if the sale was made on credit or for a cash refund. যদি আপনি ক্রেডিটে বিক্রি আপনি কিনে থাকেন, তাহলে আপনি সেই ক্রেডিট সেলটা যার কাছ থেকে আপনি পারচেজ করেছেন, যিনি সেলার, তার কাছে আপনি মাল পাঠিয়ে দিতে পারেন, এবং সেখানে আপনার ক্রেডিট অ্যামাউন্টটা অ্যাডজাস্ট হবে। অথবা যদি আপনি নগদে কিনে থাকেন, তাহলে আপনি ক্যাশ ফেরত চাবেন, যে আপনার মালটা ভালো না, আপনার টাকা আমার ফেরত দিয়ে দেন। দ্যাট ইজ কল্ড রিটার্ন। ইফ দি সেলস ওয়াজ অরিজিনালি ফর ক্যাশ, যদি অরিজিনালি ক্যাশে হয় সেক্ষেত্রে ক্যাশ রিফান্ড পাবেন, আর যদি ক্যাশে না হয় তাহলে ক্রেডিটে আপনি ক্রেডিট মেমো পাবেন, অর্থাৎ ক্রেডিট যে অ্যামাউন্টটা সেটা অ্যাডজাস্ট হবে। দিস ট্রানজাকশন ইজ নোন অ্যাজ এ সেল রিটার্ন। এটাকে আমরা বলবো সেল রিটার্ন, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে যখন সেলারের কাছে মালটা ফেরত যাবে সেইগুলাকে আমরা বলবো সেলস রিটার্ন। তাহলে অ্যালাউন্স কোনটা? অ্যালাউন্স হলো অল্টারনেটিভলি the customer may choose to keep the merchandise if the seller is willing to grant an allowance or deduction from the selling price. This is known as a sales allowance and combined into one account, sales return and allowance. বলেছে যে যদি এমন হয় যে আপনি মালটা ইম্পোর্ট করেছেন আর যিনি সেলার সে এক্সপোর্ট করেছে, এখন আপনি দেখলেন আপনি পেপার ইম্পোর্ট করেছেন, দেখলেন যে কিছু পেপার
আপনার জাহাজের পাটাতনে থাকার কারণে ড্যামেজ হয়ে গেছে, যেগুলো ইউজলেস, অথবা দেখলেন যে কিছু আছে ডিফেক্টিভ, তাহলে আপনি বলতে পারেন যে মালগুলো আপনি ফেরত নিয়ে যান। এখন যিনি এক্সপোর্টার তিনি চিন্তা করবেন যে এই মাল আবার জাহাজে করে যদি নিয়ে আসতে হয় তাহলে আবার জাহাজ ভাড়া আমাকে দিতে হবে, ফ্রেট আমাকে পেমেন্ট করতে হবে। ইন দ্যাট কেস সে হয়তো আপনাকে অফার দিতে পারে যে ঠিক আছে মালটা আপনি রেখে দেন, আপনার কাছে আমি 100 টাকা পাই, আপনি আমাকে 90 টাকা দেন, 10 টাকা কম দেন। সেটাই বলেছে, অল্টারনেটিভলি দি কাস্টমার মে চুজ টু কিপ দি মার্চেন্ডাইজ ইফ দি সেলার ইজ উইলিং টু গ্রান্ট অ্যান অ্যালাউন্স অর ডিডাকশন। আপনার কাছে যেটা পাবে সেখান থেকে যদি সে কিছু অ্যালাউন্স আপনাকে অ্যালাউ করে অথবা কিছু ডিডাকশন করে যে ঠিক আছে 100 টাকার থেকে আপনি 10 টাকা কম দেন, আপনি মালটা রেখে দেন, এটাকে বলা হবে অ্যালাউন্স। তাহলে ফার ডিফারেন্স ফ্রম রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, এবং এটা দুটো একত্রেই থাকতে পারে। আপনি কিছু মাল ফেরত দিতে পারেন যে না এটা আপনি আসলে রেখেই কোনো লাভ হবে না, তো সেই মালটা আপনি ফেরত দিবেন। আবার কিছু মাল চিন্তা করলেন যে ঠিক আছে সে যেহেতু 10 টাকা কম নেবে, আমি ওই 10 টাকা কমে বিক্রি করতে পারবো, ইন দ্যাট কেস আপনি সেটা রেখে দেবেন, সেটাকে বলবে অ্যালাউন্স। তাহলে দুটোই হতে পারে, আপনার একটা সেলস এর ভিতরে রিটার্ন হতে পারে, অ্যালাউন্স হতে পারে, অথবা দুটো একত্র হতে পারে। সেজন্য আমরা সাধারণত ট্রায়াল ব্যালেন্সে মাঝে মধ্যে দেখবো যে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। তাহলে সেল যদি ক্রেডিট হয়, সেল সবসময় ক্রেডিট হয়, তাহলে সেল যদি ক্রেডিট হয় তাহলে সেলস রিটার্নটা সবসময় হবে ডেবিট, কারণ সেলসটাকে কমিয়ে ফেলতে হবে। সেই জন্যই সেলস রিটার্ন যদি থাকে ডেবিট, অ্যালাউন্স থাকলো ডেবিট, অথবা একত্রে থাকলো ডেবিট হবে। টু অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ যার কাছে টাকা পেতেন তার কাছে টাকাটা কমে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবলটা কমে যাবে। এটার ন্যারেশনটা কি হবে? টু রেকর্ড অ্যালাউন্স ফর ড্যামেজ গুডস, অথবা রিটার্ন ফর অ্যালাউন্স অ্যান্ড রিটার্ন ফর ড্যামেজ গুডস, অর্থাৎ ড্যামেজ গুডস কিছু রিটার্ন হয়েছে, কিছু অ্যালাউন্স দিয়েছে, সেটা রেকর্ড করার জন্য। তাহলে সবসময় মনে রাখবেন যে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স অলওয়েজ ডেবিট, এবং যার এগেনস্টে হবে, যদি বাকিতে হয় তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল, যদি নগদে হয় তাহলে ক্যাশ, আপনাকে ক্যাশ ফেরত দিতে হবে। আমরা ধরেই নিলাম যে এটা বাকি, সেজন্য অ্যাকাউন্টস রিসিভেবলকে ক্রেডিট হবে। এবার কি আমরা ক্লিয়ার যে what do means by return and what do means by allowance? What is the difference between return and allowance? কোনো কোশ্চেন আছে কারো? কস্ট অফ গুডস কাকে বলেন? কস্ট অফ গুডস তো আমি এখনো পড়েই নাই, আপনি আগেই কোশ্চেন করলেন কেন? যেটুকু পড়েছি এর ভিতরে কোশ্চেন করেন। স্যার এখানে কি কস্টের কোনো কথা আসতো না স্যার? কষ্টের কথাই তো আসছে। সেল যেটা করেছেন, সেল করলে আমরা একটু আগে দেখেছি যে সেল ক্রেডিট হয়। স্যার আমি এটা বলতে চাচ্ছিলাম, যখন রিটার্ন হবে তখন কি স্যার সেলস রিটার্নের জাবেদার সঙ্গে আমাদের কি কোনো স্যার কস্টের জাবেদা দিতে হবে কিনা হবে না? কস্ট মানে কি ধরনের কস্ট? স্যার একটা পণ্য আমি বিক্রি করলাম 1000 টাকা, পণ্যটা ফেরত আসলো স্যার 500 টাকা, 1000 টাকায় ফেরত আসলো, কিন্তু স্যার তার কস্ট প্রাইস ছিল 800 টাকা। তো আমি যখন বিক্রি করছিলাম জাবেদা দিব ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। স্যার বিক্রি করার সময় কস্ট থাকলে দুটো জাবেদা হয়, তাই না স্যার? আমরা এই পর্যন্ত যেতে আরো 4টে ক্লাস লাগবে। সরি স্যার তাহলে হ্যাঁ, এই পর্যন্ত আপনি যে পর্যন্ত গিয়েছেন এই পর্যন্ত আমি এখনো বুঝে উঠতে পারিনি, আমার আরো 4টা ক্লাস লাগবে। কাজেই আমরা সিম্পল এখন পর্যন্ত যেটু বুঝিয়েছি সেটা হলো যে বিক্রি যদি করে ক্রেডিট হবে, যদি ফেরত আসে সেটা এই ফেরত নামে ডেবিট হবে, শুধু এতটুকু শিখবো। আর আপনি যেটা বলেছেন সেটা আমরা শিখতে চান না, আরো 6টা ক্লাস প্রয়োজন হবে আর কি। ঠিক আছে, আমরা তার জানানো করব এবং সেটা আমরা দেখবো যে কিভাবে জানানো করতে হয়। জি বলেন স্যার। ওই অ্যালাউন্সটা আরেকবার একটু যদি বলতেন। একটু অ্যালাউন্সটা হলো আমরা এখানে বলেছি, রিটার্নটা বুঝেছেন? জি স্যার, রিটার্ন বুঝতে পারছি স্যার। রিটার্ন একই জিনিস, যে কারণে রিটার্ন হবে সেই কারণে আপনি রিটার্ন আরেকবার ভাবেন যে ওইটা আপনি রিটার্ন দিতে চেয়েছিলেন, কিন্তু যিনি বিক্রি করছেন সে বলছে যে ভাই রিটার্ন দিও না, তুমি কিছু টাকা আমাকে কম দাও।
তোমার কাছে তো 100 টাকা পাই, তুমি 10টা টাকা কম দাও। এই যে 10 টাকা আপনাকে অ্যালাউ করলো কম দেওয়ার জন্য, সেই 10টা টাকাকেই বলা হয় অ্যালাউন্স। তাহলে স্যার অ্যালাউন্স এবং ডিসকাউন্ট এক বিষয় না? জি না, ওকে স্যার। ফার ডিফারেন্স। তাহলে যদি অ্যালাউন্স যদি হয় তাহলে সেলস রিটার্ন হবে আমার 90 টাকা, অ্যালাউন্স হবে আমার 10 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল হবে 100 টাকা। না, সেলস রিটার্ন 90 টাকা হবে কেন? আপনি কি সব মালই ফেরত দিবেন? না, আপনি তো সব মাল ফেরত দেবেন না। আপনি তো 10 টাকার মাল ফেরত দিতে চেয়েছিলেন, কিন্তু উনি ওই 10 টাকা আপনাকে কম দিতে বলেছে, সেজন্য 10 টাকা হবে সেলস অ্যালাউন্স ডেবিট, আর আপনার কাছে আপনি পেতেন সেটা হবে ক্রেডিট, কমে যাবে। যখন আমরা বিক্রি করেছি দেখেন, অ্যাকাউন্টস রিসিভাবলকে ডেবিট করেছি, সেলস কে ক্রেডিট করেছি। ধরেন আমি বিক্রি করেছি, তাহলে অ্যাকাউন্টস রিসিভাবল ডেবিট করেছি, সেলস ক্রেডিট করেছি। যখন সে ফেরত দিবে অথবা সে ফেরত দিবে না কিন্তু কিছু টাকা কম দিবে, যতটুকু কম দেবে ততটুকুর জার্নাল করব। তাহলে সে এই অ্যাকাউন্টস রিসিভাবল ডেবিট আছে ক্রেডিট হয়ে যাবে, কমে যাবে। সেলসটা ক্রেডিট আছে, সেলসটা ডেবিট হয়ে যাবে। এখানে তাই করেছি। যদি রিটার্ন হয় সেলস রিটার্ন, যদি অ্যালাউন্স হয় সেলস অ্যালাউন্স। জি, বিপরীতটা হবে সেলস রাইট। অ্যাকুরেটলি বিপরীত হবে না, কারণ এখানে আমরা সেলস কে ক্রেডিট করেছি। আমরা এখানে ঠিক সেলস নামে এন্ট্রি করি না, এখানে করছি সেলস রিটার্ন নামে, আলাদা একটা অ্যাকাউন্ট করে নিছি। আর পুরো টাকা এখানে আসবে না। এখানে যদি হয় 100 টাকা, ধরুন 100 টাকা, এখানে যদি হয় 100 টাকা বা 1000 টাকা, এখানে ধরুন আপনি ফেরত দিল মাত্র 200 টাকা, ধরুন 200 টাকার মাল ফেরত দিল, অথবা আপনি 200 টাকা তাকে অ্যালাউ করলেন। সো দ্যাট সেলস রিটার্ন অর অ্যালাউন্স হবে 200 টাকা। 800 টাকা আমরা পাবো। হ্যাঁ, 800 টাকা এখন আমি ওর কাছে পাবো। ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। নাও দি সেলস ডিসকাউন্ট অর ক্যাশ ডিসকাউন্ট। আমরা অনেক সময় সেলস ডিসকাউন্ট নামেও বলি, অনেক সময় ক্যাশ ডিসকাউন্ট নামে বলি, অনেক সময় শুধু ডিসকাউন্টও বলি। তাহলে জিনিসটা কি সেটা আমরা ভিতরে যে কোনো জিনিসই আমরা যদি ডিটেইলসটা পড়ি তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি ধরনের ডিসকাউন্ট এটা। কারণ ডিসকাউন্ট সম্পর্কে যেহেতু আমি নলেজ নেব, কাজে তখন আমি ডিসকাউন্ট বুঝতে পারবো। সে যাই বলুক, সে সেলস ডিসকাউন্ট বললো আমি বুঝতে পারবো, ক্যাশ ডিসকাউন্ট বললেও বুঝতে পারবো, শুধু ডিসকাউন্ট বললো তখন আমি বুঝতে পারবো। তাহলে জিনিসটা কি? জিনিসটা হলো সেলস অবলিক ক্যাশ, যাই হোক না কেন, ডিসকাউন্ট মে বি অফার্ড টু এনকারেজ প্রমোট পেমেন্ট। প্রমোট পেমেন্ট অর্থ কি? অর্থাৎ পরিশোধ ত্বরান্বিত করা। প্রম্পট মানে ত্বরান্বিত করা, পেমেন্ট মানে পরিশোধ, দ্রুত পরিশোধ করার জন্য যদি আপনাকে কোনো ডিসকাউন্ট দেওয়া হয়, সেটাকে আমরা বলবো সেলস ডিসকাউন্ট অর ক্যাশ ডিসকাউন্ট অর শুধু ডিসকাউন্ট। The term used to apply only to payments made in cash at the time of sale. বিক্রির সময় যদি আপনাকে বলে, একটা নির্দিষ্ট শর্ত দিয়ে বলে যে এই সময়ের ভিতরে যদি তুমি ক্যাশটা দিতে পারো তাহলে তুমি এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবা, অথবা এত পার্সেন্ট তুমি কম টাকা পেমেন্ট করবা, সেটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট, সেলস ডিসকাউন্ট, শুধু ডিসকাউন্ট। At the time of sale, it will not be known whether the payment will be made in time. যখন বিক্রি করতেছেন তখন কিন্তু আপনি জানেন না যে যথা সময় পেমেন্টটা হবে কিনা। So that this discount is uncertain, হতেও পারে না হতে পারে, তাই না? কারণ আপনি তো জানেন না যে সে টাইমলি পরিশোধ করবে কিনা। আপনি বলছেন টাইমলি পরিশোধ করে ডিসকাউন্ট দেবেন, কিন্তু সে কি টাইমলি পরিশোধ করবে কিনা এটা তো এট দ্য টাইম অফ সেলস আপনি বুঝতে পারতেছেন না। সো দ্যাট যে জিনিসটা আপনি কনফার্ম না, বুঝতে পারতেছেন না, সেই জিনিসটা তো আপনি জার্নাল করতে পারবেন না। তো বলেছে বাট the transaction still needs to be entered in the ledger account. Thus, at the time of sale, no account is taken of the cash discount. সুতরাং বিক্রির সময় কোনো আপনার অ্যাকাউন্টকে আপনার ই করতে পারবেন না, ডিসকাউন্টকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সে পরিশোধ করতে না পারবে ইন টাইম।
আমরা এখানে কিছু উদাহরণ দিয়েছি যে ক্রেডিট টার্মস বলেছে, বিক্রির সময় বলেছে 2/10। 2/10 মানে হলো 10 দিনের ভিতরে যদি তুমি পরিশোধ করতে পারো তাহলে তুমি 2% ডিসকাউন্ট পাবা, এবং n/10 তুমি যদি 10 দিনের মধ্যে না পারো দিতে তাহলে তোমাকে সম্পূর্ণ টাকা 30 দিনের মধ্যে দিতে হবে। n মানে নেট পেমেন্ট, 30 দিনের ভিতর দিতে হবে কম্পালসারি। আর যদি 10 দিনের ভিতরে দাও সেক্ষেত্রে শতকরা 2 টাকা তুমি ডিসকাউন্ট পাবা বা কম দিবা। 1/10 EOM এর অর্থ হলো এন্ড অফ মান্থ। এন্ড অফ মান্থ হলো এখন বর্তমানে চলতেছে সেপ্টেম্বর মাস। আমি যদি সেপ্টেম্বরের আজকে যদি বিক্রি করি তাহলে অক্টোবরের 10 তারিখের মধ্যে যদি কেউ পরিশোধ করে তাহলে সে 1% ডিসকাউন্ট পাবে। তাহলে সবসময় প্রথম ফিগারটা হবে ডিসকাউন্টের পার্সেন্টেজ, আর পরেরটা হলো ডেজ। যদি EOM হয় তার মানে হলো এন্ড অফ মান্থ, মানে পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে, তাহলে সে 1% ডিসকাউন্ট পাবে। সেটা এখানে বলেছে যে 1% ডিসকাউন্ট ইজ অ্যাভেলেবল ইফ দি ইনভয়েস ইজ পেড উইথ দি ফার্স্ট 10 days অফ দি নেক্সট মান্থ। পরবর্তী মাসের 10 দিনের ভিতরে যদি পরিশোধ করে তাহলে সে 1% ডিসকাউন্ট পাবে। আর এখানে এম বলতে কি বুঝিয়েছিলেন? M30 মানে নেট, N30 মানে 30 দিনের মধ্যে পরিশোধ করলে নেট টাকা পরিশোধ করতে হবে, যে মূল্যটা ধরে দিয়েছে সেই মূল্যই দিতে হবে। জি, আপনি যদি ডিসকাউন্ট নিতে চান তাহলে আপনি 10 দিনের মধ্যে পরিশোধ করবেন, আর যদি ডিসকাউন্ট নিতে না চান তাহলে আপনাকে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এন্ড অফ মান্থের এই জায়গাটাতে একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম। আমি আগের মাসের যে কোনো তারিখেই কিনি না কেন পরবর্তী মাসের 10 তারিখে আমাকে পেমেন্ট করতে হবে, বিষয়টা তো এটা? জি, 10 তারিখের মধ্যে। ওকে, 10 তারিখে দিলেও তো চলবে স্যার নাকি? 10 তারিখ না, 10 তারিখ দিলেও চলবে। জি, কিন্তু ইট ইজ নট দি ফিক্সড, এটা আপনাদের বোঝানোর জন্য করেছে। এটা 10 না হইয়া 15 তো হতে পারে, এটা 10 না হইয়া 20 হতে পারে। সো দ্যাট যে কোনো দিনই থাকুক না, পরেরটা ভাববো দিন, আর প্রথমটা তো এই 2 না হইয়া 5 হতে পারে। তিনটা ছেলে ঢুকলো এট এ টাইম, তিনটা ছেলে। একটা হলো আমাদের এলডির আগের ব্লু ইয়া করা, ওইটা মনে হয় শাহিন, আর তার পিছনে আর দুইটা। এই তিনটা ছেলেকে কয়দিন লাগবে সবাইকে? সো দ্যাট এই প্রথম যে সংখ্যাটা সেটা হবে ডিসকাউন্ট, আর শেষের সংখ্যাটা হবে ডে, সেটা যাই থাকুক না কেন। তো আমরা একজনে কোশ্চেন করছিলেন যে ডিসকাউন্ট আর অ্যালাউন্স তাহলে আলাদা জিনিস কিনা। এখন কি আপনি বুঝতে পেরেছেন যে অ্যালাউন্স কি জিনিস আর ডিসকাউন্ট কি জিনিস? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, নাও তাহলে এখানে জার্নালটা কি হবে? যখন সে পেমেন্ট করবে তখন ক্যাশ অ্যাকাউন্ট হবে ডেবিট, আর যতটুকু সে কম দিবে ডিসকাউন্ট পাবে, এই যে 5%, ততটুকু হবে সেলস ডিসকাউন্ট আর ক্যাশ ডিসকাউন্ট আর শুধু ডিসকাউন্ট। আর ক্রেডিট হবে, তার কাছে টাকা পেতাম সেটা ক্রেডিট হয়ে যাবে টু অ্যাকাউন্টস রিসিভেবল। টু রেকর্ড কালেকশন উইদিন 2/10 in 30 ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ এই পিরিয়ডের ভিতরেই আমি কালেকশন করেছি, তার রেকর্ড করার জন্য এটা করেছি। ক্লিয়ার সবাই? সবসময় তো আমরা জানতাম স্যার ক্যাশ হচ্ছে ক্রেডিট, এখন তো ডেবিট হয়ে গেল স্যার। কবে জানছেন যে ক্যাশ ক্রেডিট? আমি তো কখনো ভুলেও বলি না যে ক্যাশ ক্রেডিট। না, ভুল হয়ে গেছে স্যার। ডিসকাউন্ট কি স্যার ক্রেডিট হবে? হ্যাঁ, ডেবিট। ডিসকাউন্ট ডেবিট হবে, ডেবিট। ক্রেডিট হবে কেন স্যার? লেখা নাই তো যেন মনে বোঝা। ডেবিট হবে। ঠিক আছে, এখানে আমরা একটা ফিগার নেই 5,000, এখানে আমরা ফিগার নেই 4,500, এখানে আচ্ছা 2% কত আসে? 1,000। ওকে, তাহলে 4,000 আর এখানে 1,000। এবার ক্লিয়ার হয়েছেন? স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার একটু ব্যাকে যাবেন না স্যার, এখানেই থাকেন স্যার। জি স্যার বলেন। এখানে 2
স্যার 2%, আর এর নেট হচ্ছে 30 দিনের মধ্যে দিলে একদম ফুলটা পেমেন্ট করতে হবে। হ্যাঁ, এখানে কোনো ডিসকাউন্ট নাই, এখানে কোনো ডিসকাউন্ট নাই, কিন্তু আপনাকে পেমেন্ট দিতে হবে 30 দিনের মধ্যে। স্যার আর লাস্ট ওয়ান হচ্ছে স্যার মান্থের শেষের 10 দিনের মধ্যে যদি আমি পেমেন্ট করি তাহলে 1%। না না না, মান্থের শেষের না, মান্থের প্রথম। আমি যেই মাসে বিক্রি করবো এন্ড অফ মান্থ, আমি এটা হলো সংক্ষেপে বলে ইওএম, আমি যেই মাসে বিক্রি করব তার পরবর্তী মাসের প্রথম 10 দিন। এখানে লেখা আছে দেখেন, 1% ডিসকাউন্ট ইজ অ্যাভেলেবল ইফ দি ইনভয়েস ইজ পেইড উইথ দি ফার্স্ট 10 days অফ দ্য নেক্সট মান্থ। স্যার এখন যদি আমি বিক্রি করলাম হচ্ছে লাইক জানুয়ারির 1 তারিখে বিক্রি করলাম, জি, তাহলে আমার এটা পরে হচ্ছে কি ফেব্রুয়ারির প্রথম দিন, জানুয়ারির প্রথম 10 দিন, ফেব্রুয়ারির প্রথম 10 দিন, ফেব্রুয়ারির প্রথম 10 দিন কি বলা হয় 10 days অফ দ্য নেক্সট মান্থ। স্যার স্যার তাহলে তো স্যার যে কিনছে মানে যে বায়ার তার তো বেশি লাভ, মানে যে আমি 30 দিনের মধ্যে না দিয়ে আমি 1%ও পেলাম প্লাস হচ্ছে আমি একটা লং টাইম পেলাম। না না না, এগুলো তো একত্রে, এটা তো আলাদা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা আরেকটা কন্ডিশন, ইট ইজ অ্যানাদার কন্ডিশন, ইট ইজ অ্যানাদার কন্ডিশন। আমি শুধু কন্ডিশন গুলো বুঝাচ্ছি যে কি কি অঙ্কের ভিতর থাকতে পারে। যদি এরকম থাকে 1/10 ইওএম, তাহলে আপনাকে বুঝতে হবে যে পেমেন্ট হবে যেই মাসে বিক্রি হবে তার পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে। এগুলো বোঝানোর অর্থ হলো এগুলো অঙ্কের ভিতরে থাকবে। তো আপনি যদি এগুলো না বোঝেন তাহলে তো অঙ্ক করতে পারবেন না। এগুলো একসাথে থাকবে না, তাই না স্যার? না না, হয় যে কোনো একটা থাকবে, হয় এই দুইটা থাকবে আর তা নইলে এইটা থাকবে। জি স্যার, বুঝছি। হ্যালো, ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার, এই যে 1/10 ইওএম, এটা হচ্ছে যে মানে স্পেসিফিক ভাবে যে কোনো ডেট বিক্রি করলে তার পরবর্তী মাসের 10 দিন, নাকি মানে হিসাবটা কিভাবে হবে? আমি সেটা যদি একটু এইটার অর্থটা বোঝেন কিনা দেখেন, দি ফার্স্ট 10 days অফ দি নেক্সট মান্থ, পরবর্তী মাসের প্রথম 10 দিন, এর বাংলা যদি করি পরবর্তী মাসের প্রথম 10 দিন। ধরুন আপনি জানুয়ারি মাসের 1 তারিখে বিক্রি করেছেন, তাহলে ফেব্রুয়ারি নেক্সট মান্থ মানে ফেব্রুয়ারি, আর 10 days মানে 10 তারিখ। ফেব্রুয়ারি 10 তারিখের ভিতরে যদি পেমেন্ট দেয় সেই ক্ষেত্রে 1% ডিসকাউন্ট পাবে। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। তাহলে জি স্যার, আর যদি জানুয়ারি যদি 10 তারিখে যদি সেল করে তাহলে ফেব্রুয়ারি 20 তারিখে ওইভাবে হিসাবটা হবে? না 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 না, তো ফেব্রুয়ারি 10 তারিখে তাও কি ফেব্রুয়ারি 10 তারিখ হবে? এখানে তো 10 দিনের কথাই বলছে, এটা তো ডে, 10 দিন নট তারিখ। জানুয়ারি মাসের 30 তারিখে করে তাইলেও ফেব্রুয়ারি মাসের 10 তারিখ হবে। রাইট, ইট ইজ নট। তো ভাই এই যে জিনিস এত এখানে তো এইটুকুর অর্থ কি খুব কঠিন হয়ে যাচ্ছে? বুঝতে পারছি স্যার, এটা ফার্স্টে এটার জন্য প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ স্যার, প্রথমে এন্ড অফ মান্থ লেখা আছে তো, মানে এটার জন্য এটা তো এই টার্মটা তো আসলে আমি দেই না, এটা তো আপনার ওয়ার্ল্ড ওয়াইজ টার্ম, এগুলাকে বলে ইকো টার্ম। হ্যাঁ, এগুলা ইন্টারন্যাশনাল টার্ম, ইকো টার্ম বলে, অর্থাৎ ইওএম। স্যার, আপনার সময় শেষ হয়ে গেছে স্যার। আরে বাবা দাঁড়াও, আরেক মিনিট ওয়েট করো। তাহলে এখন এইগুলোকে বলে ইকো টার্ম। হ্যাঁ, এটা আমি তো ইচ্ছে করে দিতে পারবো না, কিন্তু আমাকে জানতে হবে এর অর্থটা কি। সেটা অর্থ দিলাম এন্ড অফ মান্থ, আর মিনসটা কি, অর্থ মানে এটা বুঝায় কি সেটা আমি এখানে বলেছি যে 1% ডিসকাউন্ট ইজ অ্যাভেলেবল ইফ দি ইনভয়েস ইজ পেড উইথ দি ফার্স্ট 10 days অফ দি নেক্সট মান্থ। ক্লিয়ার সবাই? স্যার ক্লিয়ার। স্যার একটা কোশ্চেন স্যার। জি বলেন স্যার, এই যে টার্মস এগুলা কি স্যার সেল করার সময় মেনশন করে দিতে হবে? ধরেন আমার সেল হইছে, রাইট, এখানে তো তাই সেই কথাই বলেছি, এই যে এখানে বলেছি। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমার সেল হইছে বাট আমি এখন টাকাটা পাচ্ছি না, অনেকদিন হইছে, এখন কি আমি কোনো ডিসকাউন্ট দিতে পারবো? না, আপনার সাথে যদি কন্ডিশন না থাকে তাহলে তো আপনি ডিসকাউন্ট পাবেন না। আপনার বিক্রির সময় যদি এরকম কন্ডিশন দিয়ে দেয় যে তুমি এরকম পেমেন্ট করতে পারলে এরকম ডিসকাউন্ট পাবা,
তখন আপনি পেমেন্ট করতে পারলে আপনি ডিসকাউন্ট পাবেন। কিন্তু আপনি যদি আপনার সাথে এরকম শর্ত যদি না থাকে, শুধু যদি N30 থাকে, তাহলে আপনাকে শুধু 30 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন না। ক্লিয়ার? এগুলো আপনার সেল কন্ট্রাক্টের সময় হয়ে থাকে, কন্ট্রাক্টের পরে আর কোনো কথা চলবে না। তো আমরা মনে হয় অ্যালাউন্স এবং ডিসকাউন্ট সম্পর্কে ক্লিয়ার হয়েছে। এই চ্যাপ্টারে লাস্ট ওয়ান হলো ট্রেড ডিসকাউন্ট। আইসিএম বারবারই করতেছে, আমি সংক্ষেপে বলি যে ট্রেড ডিসকাউন্ট ইজ ডিডাক্টেড ফ্রম দি কোটেড প্রাইস। কোটেড প্রাইস কি আমরা বুঝি? জি স্যার, তালিকা মূল্য। হ্যাঁ, পণ্যের তালিকা মূল্য যেগুলো বিক্রি করা হবে। রাইট। আপনি অনেক দোকানে গিয়ে দেখবেন যে ফিক্সড প্রাইস লেখা থাকে, যে প্রাইসটা অফার করা হবে সেটা। হ্যাঁ, ফিক্সড প্রাইস বলা থাকে, অর্থাৎ যে প্রাইসটা বলবে ওই প্রাইসটাই, সেটাকে বলা হয় কোটেড প্রাইস। অর্থাৎ একটা লিস্ট থাকে। যেমন আপনি যদি মেডিসিনের দোকান থাকে, দেখবেন একটা লিস্ট আপনাকে দিয়ে দেবে কোন কোন মেডিসিনের কত দাম, সেটাকে বলা হয় কোটেড প্রাইস বা লিস্ট প্রাইস বলে। সামটাইমস রেফার টু অ্যাজ এ লিস্ট প্রাইস, অনেক সময় লিস্ট প্রাইস বলে, অর এ ক্যাটালগ প্রাইস। আপনি যদি ইসে যান, কোন চাইনিজ রেস্টুরেন্টে যান, আপনাকে একটা ক্যাটালগ দেবে, ওখানে প্রাইসটা উল্লেখ থাকে। এরকমের অনেক জায়গায় ক্যাটালগ প্রাইস বলে, অনেক জায়গায় লিস্ট প্রাইস বলে, অনেক জায়গায় কোটেড প্রাইস বলে। এক এক জায়গায় এক একটা ইউজ করে, কিন্তু এটা হলো ফিক্সড। এখন এই সেই ফিক্সড প্রাইস থেকে যদি কখনো কোনো ডিডাকশন হয়, সে আপনি যদি নীলক্ষেত যান, আপনি একটা কলম কিনতে যাবেন, আপনার কাছে বলবে 10 টাকা দেন। কিন্তু আপনি যখন বলবেন যে আমি 1 ডজন কলম নেব, তাহলে 120 টাকা না চেয়ে আপনার কাছে বলবে যে ঠিক আছে, আপনি যদি 1 ডজন নেন আমাকে 110 টাকা দেন। এই যে কেনার সময় আপনার কাছ থেকে 10 টাকা কম নিল, দ্যাট ইজ কল্ড ট্রেড ডিসকাউন্ট। ইট ইজ অ্যালাউড অনলি ফর টু প্রমোট দি সেল। আর আগেরটা ছিল টু প্রমোট দি পেমেন্ট, পেমেন্টকে প্রমোট করার জন্য। আর এটা হলো টু সেলস কে প্রমোট করার জন্য। আপনি গেছিলেন একটা কলম কিনতে, দেখলেন যে একটা কলম কিনতে লাগবে 10 টাকা, আর ও বললো যে 12টা কলম নিলে আপনি 120 টাকা হবে, আপনার কাছ থেকে রাখবো 100 টাকা। তখন আপনি আকৃষ্ট হবেন, 20 টাকা কম যেহেতু, তখন 12টা কলম একত্রে কিনে ফেলবেন। দ্যাট ইজ কল্ড ট্রেড ডিসকাউন্ট। সো দি ট্রেড ডিসকাউন্ট, the allowance and the sales discount or cash discount is far difference. Am I clear? Yes sir. Okay. Yes sir. আজকে তাহলে এই পর্যন্ত শেষ। আমরা ট্রেড ডিসকাউন্টের কখনো এন্ট্রি করি না। কেন এন্ট্রি করি না? কারণ বিক্রির সময় তো আমি কবেই বিক্রি করেছি, ওটা আর এন্ট্রি করার দরকার হয় না। আমি বিক্রি লিখবো 110 টাকা বা 100 টাকা, আমি 120 টাকা বিক্রি লিখবো না। কাজেই এই ট্রেড ডিসকাউন্ট কখনোই রেকর্ডের প্রয়োজন হয় না। যদি ট্রেড ডিসকাউন্ট থাকে আমরা রেকর্ড করব না, যদি সেলস ডিসকাউন্ট বা ক্যাশ ডিসকাউন্ট থাকে আমরা রেকর্ড করব, আর যদি অ্যালাউন্স থাকে আমরা রেকর্ড করব। সো দ্যাট অ্যালাউন্স একটা জিনিস, রিটার্ন আর একটা জিনিস, এবং ক্যাশ বা সেলস ডিসকাউন্ট একটা জিনিস, এবং ট্রেড ডিসকাউন্ট একটা জিনিস। কখনোই কনফিউশন করবেন না, প্রত্যেকটা আলাদা আলাদা সত্তা, আলাদা আলাদা জিনিস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। স্যার একটা কথা ছিল যে আমরা আমাদের নোটগুলো 5 পর্যন্ত পেয়েছি, তো 6 থেকে 10 পর্যন্ত এখন আমাদের হাতে আসেনি। এটাই 6 ক্লাসটা কবে হবে? পরশুদিন হবে। আমি কালকেরই আবার বা এখনই আইসিএম এর আছেন কেউ? জি স্যার, আছে স্যার। হ্যাঁ, ওই যে 6 থেকে ওগুলা সেন্ড করে দেবে, কালকেরই আপনারা পেয়ে যাবেন সব। 6 থেকে স্যার উনি লাইনে নাই। স্যার শুনতেছি স্যার, আপনার কথা শুনতেছি স্যার। হ্যাঁ, ওই 6 থেকে তুমি 6, 7, 8 বা 6, 7 এরকম 2টা করে পাঠাই দিও একটু। 5টা করে পাঠালে ভালো হয়, আমরা একটু অ্যাডভান্স হয়ে থাকতে পারি, মানে যারা পড়ি আর কি। ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ, একটু পাঠাই দিও, কালকে একটু মেলে আগামী ক্লাসে আগেই পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।